সবথেকে টপ র্যাঙ্কের যারা স্টুডেন্ট তারা এই সাবজেক্টটাই অপ করে, যেটা হচ্ছে জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন। যদি হার্টের যে কোনো ধরনের সমস্যা হয়ে গিয়ে থাকে, সে 24 ঘন্টার ভেতর একজন কার্ডিওলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় এবং দেখিয়ে নেয়, যেটা একদমই কখনো আইডিয়ালি উচিত নয়। এবং অনেক রোগ বলুন বা অনেক ক্যান্সার বলুন, এই ধরনের রোগের হচ্ছে যে রুটিন চেক আপে হচ্ছে অনেক আগে জিনিসগুলো পিক আপ করা যায় এবং আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা যায়, এবং সেই জন্য প্রিভেনশন ইজ দ্য কি। সেই সাইড ইফেক্টের কারণে হচ্ছে আরো রোগ বাড়ছে, তো তার সাথে আরো বিভিন্ন যে এলিমেন্টসগুলো একসাথে আসছে, সেখানেই হচ্ছে ইন্টারনাল মেডিসিনের প্রয়োজন। ওয়েলকাম টু খায়রুল আলম হেলথকাস্ট। আপনাদের সকলকে স্বাগত। আমাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ রয়েছে, অনেক জিনিস আমরা ভুলভালভাবে সেই জিনিসগুলো ইউজ করি, তার ফলে আমাদের প্রত্যেক দিন জীবনযাপনে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রভাব পড়ছে। এক সময় দেখা যায় আমাদের একদম শেষ এজে হঠাৎ করে একটা বড় কিছু ডিজিজ হয়ে যায় এবং সব সারা জীবন ধরে যত কিছু যা ইনকাম করেছি সব কিছু চলে যায়, এবং শেষ পর্যন্ত দেখা যায় আমি আমার পরিবারকে কোনো কিছুই দিয়ে যেতে পারলাম না। এত বড় কিছু যেন দুর্ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকে নিজেকে সচেতন করার জন্যই আমি আপনাদের সামনে নতুন নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করছি। চলুন আজকে তাহলে শুরু করা যাক। স্যার ওয়েলকাম। স্যার কেমন আছেন? থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি। স্যার সবার প্রথমে ছোট্ট করে একটু আপনার ইন্ট্রোটা দেবেন। আমি ডক্টর জুলফিকার, একজন মেডিসিন বিশেষজ্ঞ। আমি হচ্ছে যে এখানে সপ্তাহে 2 দিন করে আসি, প্র্যাকটিস করি প্রাইভেট চেম্বার। অ্যাট প্রেজেন্ট আমি AM নার্সিং হোমে এবং ধুলিয়ানে হচ্ছে যে লাইফ কেয়ারে আমি চেম্বার করি। এখন বিশালভাবে ট্রেন্ডিং চলছে, তাদের প্রতি অন্যান্য যে সমস্ত ডক্টররা আছেন যে এরা একটা বেকার কোর্স টাইপ করেছে, যে MD বিশেষ করে জেনারেল মেডিসিনে, কারণ আজকাল সবাই কোনো একটা স্পেশালিস্ট খুঁজছে। তাহলে সেক্ষেত্রে সাধারণ যে সমস্ত আমরা পেশেন্ট রয়েছি কিংবা সাধারণ যে সমস্ত মানুষ রয়েছি, তাদেরকে আপনি কী বলবেন, কখন একজন MD জেনারেল ফিজিশিয়ানের কাছে আমার যাওয়ার খুব প্রয়োজন? তাহলে আমাদের শুরুতেই যেটা জানতে হবে যে একজন MD মেডিসিন বা জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন সবই সমার্থকর্ত, সেটা কিভাবে হয়। তো শুরু থেকে আমাদের জানতে হবে যে প্রথমেই আমরা হচ্ছে গ্র্যাজুয়েশন কোর্স করি, সেটা সবার জন্যই সেম, সেটা হচ্ছে MBBS। MBBS হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন কোর্স। তারপর সেই MBBS-এ ঢোকার রাস্তা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে NEET UG, আন্ডার গ্র্যাজুয়েট যে এক্সাম হয়। এবং NEET UG-র পরে ঠিক MD এবং MS-এ ঢোকার একটা এন্ট্রান্স এক্সাম আছে, সেটাকে বলে হচ্ছে NEET PG। এবং NEET PG-র মাধ্যমে হচ্ছে নেক্সট পোস্ট গ্র্যাজুয়েশনে ঢোকা যায়। এবং এই NEET PG-রই একটা শাউট আউট সাবজেক্ট বা মোস্ট পপুলার যেটা সাবজেক্ট বলতে পারেন, এবং ওভারঅল সব থেকে টপ র্যাঙ্কের যারা স্টুডেন্ট তারা এই সাবজেক্টটাই অপ করে, যেটা হচ্ছে জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিন। তাহলে এই জেনারেল মেডিসিন এবং ইন্টারনাল মেডিসিন কেন আজকে হচ্ছে এই দুর্দশা, সাধারণ মানুষের কেন সচেতনতা নেই যে কেন জেনারেল মেডিসিনকে দেখাবো। এবং আপনি যেটা বললেন যে এরপরের ধাপ হচ্ছে মানুষ স্পেশালিস্ট ডাক্তারকে দেখানো। তো এই স্পেশালিস্ট ডাক্তার, ধরুন একজন হার্টের ডাক্তার, তিনি কার্ডিওলজিস্ট; একজন যিনি ব্রেনের ডাক্তার, তিনি হচ্ছে নিউরোলজিস্ট; পেটের যিনি ডাক্তার, তিনি হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো এই স্পেশালিস্ট হওয়ার জন্য কিন্তু যারা এই জেনারেল মেডিসিন করেছে, তারা ফার্দার এক্সাম দিয়েই কিন্তু আবার এই কোর্সগুলো পারসিউ করে, যেটা হচ্ছে DM এক্সাম বলে। এবং আপনার এই ডিগ্রিটা হচ্ছে DM, অর্থাৎ MD মেডিসিনের পরের ডিগ্রি হচ্ছে DM, কেউ যদি পারসিউ করে। এবং স্পেসিফিক সাবজেক্টে হচ্ছে এই কোর্সগুলো হয়, যেগুলো আপনাকে উদাহরণ দিলাম আমি এর আগে জাস্ট। তো এবার জেনারেল মেডিসিনের তাহলে ডিম্যান্ডটা কোথায়, কারা জেনারেল মেডিসিন দেখাবে? স্পেশালিস্টের জন্য তো সবাই অপ্ট করছে। ধরুন একটা পেশেন্টের হচ্ছে কিডনির কোনো সমস্যা আছে, এবং আমাদের শরীরে যখন কোনো সমস্যা আসে, শুধু তো কিডনির সমস্যা বলে আসে না, স্পেসিফিক্যালি বডিতে কিডনিটাকে অ্যাটাক করবে এমনটা তো নয়, তার সঙ্গে অন্য অঙ্গকেও অ্যাটাক করতে পারে। তো এই কিডনির সমস্যা থাকলেই আমরা দেখি সচরাচর হার্টও ইনভলভ হয়। এই কিডনির সমস্যা থাকলেই দেখি আমরা যে আমাদের বডির বোনসও ইনভলভ হয়, হাড়, মাংসপেশি এগুলোই ইনভলভ হয়।
তো শুধুমাত্র কিডনির সমস্যা একজন কিডনি বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট দেখেন সেটা কখনো হয়ে ওঠে না। যখনই একটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, যে কিডনির সমস্যার সাথে সাথে হার্টের সমস্যা হচ্ছে, তার সঙ্গে হাড়ের সমস্যা হচ্ছে, তার সঙ্গে শরীর ফুলে যাচ্ছে, এই যে মাল্টি সিস্টেম যখন আপনার ইনভলভমেন্ট আসবে, সেখানে কিন্তু একটা স্পেশালিস্ট ডক্টর আপনাকে বলবে যে আপনি একজন জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়ে নিন, কারণ উনি হচ্ছে কিডনির রোগটা সারিয়ে দিলেন, কিন্তু সাথে হচ্ছে তার সাথে যে হার্টের রোগটা আছে এবং তার সাথে যে বোনের রোগটা আছে, তার সাথে আরও বিভিন্ন যে এলমেন্টসগুলো একসাথে আসছে, সেখানেই হচ্ছে ইন্টারনাল মেডিসিনের প্রয়োজন। এই কারণেই হচ্ছে ইন্টারনাল মেডিসিন 100 বছর বা যতদিন থেকে এসছে আপনার শুরু থেকে রিলেভেন্ট ছিল, এখনও রিলেভেন্ট আছে এবং ভবিষ্যতেও রিলেভেন্ট থাকবে। এবং আমরা ওয়েস্টার্ন মেডিসিনকে ফলো করে তারই আদতে এই মেডিসিন ফলো করি এখনও যদি আমরা দেখি ওয়েস্টার্ন কালচারে তাদের এই ইন্টারনাল মেডিসিন বা জেনারেল মেডিসিনের রেলেভেন্স প্রচণ্ড বেশি এবং আমরাও সেই দিকে এগোচ্ছি। তাই জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের ডিম্যান্ড কম বা কমে গেছে, বা ডাক্তার কাকে দেখাবো পেশেন্ট যখন বুঝতে পারছেন না, এখানেই হচ্ছে জেনারেল মেডিসিনের প্রয়োজনীয়তা। এখানে যেটা বললেন, একটা যদি কারো কোনো একটা পার্টসে প্রবলেম হয়েছে, তখন সেটা কি হয় ধীরে ধীরে পুরো বডিতে কিন্তু মানে সেটা ইফেক্টটা করে ধীরে ধীরে পড়তে ইনভলভ হয়। হ্যাঁ। তো সেক্ষেত্রে স্যার কোনো একটা পেশেন্ট যদি তার কিডনি ডিজিজ হয়, তো প্রথমে তাহলে তাকে স্যার কোথায় যাওয়া উচিত? একজন জেনারেল মেডিসিন না প্রথমেই এভাবে? কারণ আমরা একটা টিপিক্যালি জানি কিডনি ডিজিজ মানে পা ফুলে গেছে। হ্যাঁ, তো ধরুন কারো পা ফুলে গেছে সিম্পল, তাহলে সে প্রথমত বেসিক স্টেপ কী নেবে স্যার? দারুণ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। মানে যে কোনো পেশেন্টের যে কোনো শারীরিক সমস্যায় যে কোনো অঙ্গ স্পেসিফিক, আপনি যেমন বললেন কিডনি, সেরকম কিডনির যে কোনো সমস্যায় ফার্স্ট কি কোনো নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ কি দেখানো উচিত, এটা আপনি বলতে চাইলেন। বা যে কোনো অঙ্গের কোনো যদি আমার হচ্ছে যে আমি রোগ বুঝতে পারছি, তাহলে কি সেই স্পেসিফিক ডাক্তারকে দেখানো উচিত, সেটা আপনি জিজ্ঞেস করলেন। তাহলে এবার আপনাকে একটা পরিসংখ্যান আমার বলা উচিত, সেটা হচ্ছে আইডিয়ালি একটা সমাজে 1000 পপুলেশনের পেছনে একজন ডাক্তার থাকা উচিত। বেশ, এবার ভারতবর্ষে এই মুহূর্তে এত বেশি প্রাইভেট মেডিকেল কলেজ এবং আপনার ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস বলুন, ইভেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের সংখ্যা বাড়ার কারণে এই ডাক্তার পেশেন্ট রেশিও কিন্তু এখন আপনার বরঞ্চ কমে গেছে। অর্থাৎ আমরা যদি ইন্ডিয়ান পপুলেশনে পেশেন্ট ইজ টু ডক্টর রেশিও দেখি, সেখানে 800 to 850-তে নেমে এসছে। অর্থাৎ ইয়েস, কারেন্ট সিচুয়েশনে অর্থাৎ ডাক্তার বেশি হয়ে গেছে পপুলেশনের তুলনায়। এবং এই যে ডাক্তার বেশি হয়েছে সেটা এভরি সেক্টরে, মানে আপনার যারা স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট যাদের বললেন যে কিডনি বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, এই ধরনের ডাক্তারের সংখ্যাও বেড়ে গেছে। এবং ভারতবর্ষে প্রাইভেট প্র্যাকটিসের এত বেশি প্রাচুর্য, যেই কারণে কোনো পেশেন্টের যদি হার্টের যে কোনো ধরনের সমস্যা হয়ে গিয়ে থাকে, সে 24 ঘন্টার ভেতর একজন কার্ডিওলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় এবং দেখিয়ে নেয়, যেটা একদমই কখনো আইডিয়ালি উচিত নয়। আমাদের এই হেলথ কেয়ার সিস্টেমটা অলওয়েজ একটা স্টেপ আপ অ্যাপ্রোচে চলে, যে আমি প্রথমে গিয়ে একটা জিপি অর্থাৎ জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে অপিনিয়ন নেব, পরামর্শ নেব, যে সেই জেনারেল ফিজিশিয়ান আমাকে কি বললেন। সেই জেনারেল ফিজিশিয়ান আমাকে যদি একজন ইন্টার্নিস্ট অর্থাৎ জেনারেল মেডিসিনের কাছে পাঠান বা জেনারেল সার্জনের কাছে পাঠান, আমি সেখানে যাব। সেই জেনারেল মেডিসিন বা জেনারেল সার্জন যদি কোনো স্পেসিফিক স্পেশালিস্ট ডক্টরকে রেফার করছেন যে আপনি একজন নিউরোলজিস্টের অপিনিয়ন নিন, বা আপনি কিডনির ক্ষেত্রে বললেন আপনি একজন নেফ্রোলজিস্টের অপিনিয়ন নিন, আমাদের আইডিয়ালি এইটাই ফলো করা উচিত। এটাই হচ্ছে দিস শুড বি দ্য ডিকটাম, যে প্রথমে জেনারেল ফিজিশিয়ান, ফলোড বাই স্পেশালিস্ট অফ মেডিসিন অর সার্জারি, ফলোড বাই হচ্ছে আপনার স্পেশালিস্ট অফ ডিফারেন্ট অর্গান, ব্রেন, কিডনি, হার্ট, যেটা হতে পারে। ঠিক আছে, তার মানে আমি প্রথমে কোনো একজন জেনারেল ফিজিশিয়ান আর কি, আমি একজন এমবিবিএস গ্র্যাজুয়েটের কাছেও যেতে পারি। আমরা এমবিবিএসকে এখন প্রচণ্ড আন্ডার এস্টিমেট করছি, বিকজ আপনার এত বেশি ডাক্তারের প্রাচুর্য হয়ে গেছে, যে স্ট্যাটসটা আপনাকে দিলাম আমি কারেন্টলি, সেই কারণে। তো সেক্ষেত্রে যদি দেখি একজন এমবিবিএস যথেষ্ট কোয়ালিফাইড একজন ডক্টর, তিনি প্রচুর পড়াশোনা করে এসছেন, 19খানা সাবজেক্ট পড়াশোনা করে একজন এমবিবিএস ডাক্তার হয়েছেন। তো
তার যথেষ্ট আইডিয়া রয়েছে যে হ্যাঁ এই পেশেন্টকে যদি আমার হাতে যদি ঠিক আমি ম্যানেজ না করে উঠতে পারছি বা ফার্দার যদি আরও কোনো অ্যাডভান্সড ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট অপশন যেটাই লাগুক তার জন্য যে স্পেসিফিক ডিসিপ্লিন অফ ব্রাঞ্চে গিয়ে দেখাতে হবে, সেটা জেনারেল প্র্যাকটিশনার অর্থাৎ এমবিবিএস গ্র্যাজুয়েট দিয়ে শুরু হবে, ফলোড বাই এমডিএমএস, তারপর ডিএম বা এমসিএইচ সেখানে যেখানে রেফার হবে। কিন্তু স্যার একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, মানুষের মাঝে কিন্তু এখনও বিশেষ করে দুটো মানে আমাদের সমাজের দুটো পার্সেন্টের মধ্যে মানে নিয়ে খুব ভয়, একটা যে পুলিশ, একটা যে ডাক্তারকে নিয়ে ভীষণ ভয়। কারণ পুলিশে কিছু বলতে গেলেই ভরে দেবে জেলে, একটা ভয়, আর ডাক্তার কিছু বললে ডাক্তার আবার রেগে যাবে। এই জন্য কী করে ডিরেক্ট চলে যায় করে একটা চলে যায়, এই জিনিসটা একটা রয়েছে। হ্যাঁ, তো স্যার এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? ডাক্তারদের টেম্পারমেন্ট নিয়ে বা হচ্ছে রাগ, তাদের অ্যাঙ্গার নিয়ে ইস্যুজ হয় অনেক সময়। ইভেন আমরা গভর্নমেন্ট হসপিটালে যদি যাই তাহলে এই জিনিসগুলো একটু বেশি ফেস করি রাদার দেন আপনার প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতে। তো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যদি আমরা দেখি সেখানে কিন্তু আবার পেশেন্ট ওভারবার্ডেন্ড, মানে এত বেশি পেশেন্ট এবং সেই রেশিওতে ডাক্তারের সংখ্যা কিন্তু কম। ধরুন কলকাতার যে 4 থেকে 5খানা মেডিকেল কলেজগুলো আছে, সেখানে যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা হাওড়া হুগলি হোক বা 2 চব্বিশ পরগনা হোক, সেখান থেকে পেশেন্ট আসছে এমনটা নয়। শুধু পুরো দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ থেকে শুরু করে আপনার শিলিগুড়ি থেকে দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, আমাদের মধ্যবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে বীরভূম, বাঁকুড়া, সেই সব জেলা থেকে কিন্তু অ্যাডভান্সড আপনার চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষ সেই সরকারি হসপিটালগুলোতে যাচ্ছে। এবং সেখানে গিয়ে আমরা যদি দেখি যে সেখানে ডাক্তাররা কিন্তু পেশেন্টদের দিয়ে ওভারবার্ডেন্ড। সেক্ষেত্রে যখনই ওভারবার্ডেন্ড হয় তখনই বার্ন আউট সিচুয়েশনটা আসে। এবং আইডিয়ালি যেটা উচিত যে একজন ডাক্তারের একটা পেশেন্টের উপর কখনোই হচ্ছে টেম্পারমেন্ট হারিয়ে ফেলা উচিত নয়। হি শুড বি কাম অ্যান্ড কম্পোজড ইন হিজ ওয়ার্ক, এটাই হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। কিন্তু সেক্ষেত্রে হয়ে ওঠে না। রক্তে মাংস গড়ে ওঠা আমরাও মানুষ, ডাক্তাররাও মানুষ, ভুল ভ্রান্তি হয়ে ওঠে এবং সেই কারণে হয়তো অনেক সময় অ্যাঙ্গারের আউটবাস্ট হয়, কেউ রাগ দেখিয়ে ফেলে, কেউ আর কি উল্টোপাল্টা কথা বলে ফেলে, এগুলো হয়। আর এটা স্যার স্বাভাবিক, কারণ ওখানে আমাদের বিশেষ করে যেগুলো সরকারি হসপিটাল সেখানে আমাদের ডাক্তারের মানে বিশেষ করে ডক্টরদের বিশাল ডিমান্ড, ডক্টরের বিশাল ডিমান্ড, কিন্তু সাপ্লাই খুব কম। একদিকে পেশেন্ট প্রচুর বেড়ে গেছে, অনেক বেশি। হ্যাঁ, তো এই সিনারি নিয়ে আমার একটা কোশ্চেন স্যার, তাহলে আজকাল যে সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র ওদের একটাই গোল এমবিবিএস নিট কোয়ালিফাই করা, তাদের কাছে কোশ্চেন আমি যখন করেছি, কারণ আমি স্কুলে পড়াই বাচ্চাদের, তোমরা কেন আর কিছু কেন হতে চাইছো না? লাইফে তো অনেক অপশন রয়েছে, তুমি যা ইচ্ছে তাই হতে পারো। হ্যাঁ, বলছি সরকার তো কোনো জব দিচ্ছে না, আমি যখন অনার্স করি কিংবা আমি যখন ইঞ্জিনিয়ারিং করতে যাই সেখানে প্লেসমেন্ট নেই, তাহলে আমার কাছে কোনো অপশান থাকছে না ক্ষেত্রে। আর তাদের বাবা মারা তাদের যেভাবে মোটিভেশন দিচ্ছে, তাদের বলছে কি তুমি যাও সরকারি হসপিটালে গিয়ে দেখে এসো, পেশেন্টরা লাইনে দাঁড়িয়েছে কারণ ডাক্তারের এত শর্ট রয়েছে। শুধুমাত্র তাহলে স্যার যে ডেটা আপনি দিলেন, তা সেই ডেটা থেকে আমি এতটুকু কনফার্ম হয়ে গেলাম শুধুমাত্র ওই জায়গাতে শুধু ডিমান্ড রয়েছে, কারণ ওটা গভর্নমেন্ট এরিয়াতে পড়ছে। বাকি সমস্ত জায়গায় কী হচ্ছে, সাপ্লাই বেড়ে গেছে ডক্টরের, কিন্তু ওখানে কিন্তু ধীরে ধীরে ডিমান্ডটা, কারণ কি পেশেন্ট বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তাহলে এই সিনারিও ঘটে গেছে। তাহলে এখন যে আপকামিং জেনারেশন যারা নিটের প্রিপারেশন নিচ্ছে তাদের কিছু বলতে, তাদেরকে অ্যাডভাইস দিতে। হ্যাঁ, আরেকটা একটু আমি আপনার স্ট্যাটসটা চেঞ্জ করে দিই, যে আপনি প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট ইনস্টিটিউশনে ডাক্তারের সংখ্যা বেড়ে গেছে এবং পেশেন্ট কম, এটা হচ্ছে মানে ডিস্ট্রিবিউশনটা পুরো হোমোজিনাস নয়, যে এমন নয় যে সব জায়গাতেই প্রাইভেটে হচ্ছে যে আপনার ডিম্যান্ড কম এবং সব জায়গাতেই হচ্ছে প্রাইভেটে ডাক্তাররা পেশেন্ট পাচ্ছে না, এমনটা নয়। ইভেন যারা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট, সব কিছু ক্ষেত্রে এমবিবিএস বলুন, এমডিএমএস এমএসের ক্ষেত্রে, তারা হয়তো যথেষ্ট ডিউ টু ল্যাক অফ এক্সপিরিয়েন্স বা ল্যাক অফ এক্সপোজার, তাদের পরিচিতি কমের কারণে এই মুহূর্তে হয়তো তারা কম পেশেন্ট দেখছে। কিন্তু সব জায়গায় সিনারিও কিন্তু সেম নয়। প্রাইভেট ইনস্টিটিউশনেও তারাও অনেক ভালো ভালো প্রাইভেট ইনস্টিটিউশন আছে যেখানে হচ্ছে লোকজনের আস্থা বেশি এবং যারা ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ, যারা হচ্ছে অ্যাফোর্ড করতে পারবেন প্রাইভেট সেক্টরে চিকিৎসা ব্যবস্থা। কারণ আমাদের হচ্ছে পপুলেশনে যদি দেখি, ম্যাক্সিমামটাই হচ্ছে যে লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটার পপুলেশন। সেই লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটার পপুলেশন
প্রাইভেট ইনস্টিটিউশনের কিন্তু চিকিৎসা ব্যবস্থা অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না, সেই কারণে তারা কিন্তু সরকারি জায়গায় যেতে বাধ্য হয়। বেসরকারি জায়গায় সবার চিকিৎসা করার সেই আর্থিক সামর্থ্য থাকে না। তো সেই কারণে যাদের ক্ষমতা আছে তারা কিন্তু প্রাইভেটে চিকিৎসা নিচ্ছে, এবং অনেক ভালো ভালো ডাক্তারও রয়েছেন প্রাইভেট ইনস্টিটিউশনে যারা ভালোভাবে চিকিৎসা করে যাচ্ছেন, এবং অনেকে হয়তো পেশেন্ট দিয়ে ওভারবার্ডেন, যারা পেশেন্ট দেখে উঠতে পারছেন না। এমন কোনো প্রাইভেট ডাক্তারে অনেকেরই নাম শুনে থাকবেন যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেতে 3 মাস সময় লাগে, এরকমও আছেন। তো স্টিল কেন হচ্ছে পারসিউ করতে চাই এই প্রফেশনটা, বা আমাদের মধ্যে এত বেশি কেন ডিম্যান্ড যে হ্যাঁ আমরা এমবিবিএস করবো, নিট ইউজি দেব, সেটা হচ্ছে যে জুনিয়রদের আমি বলবো যে হ্যাঁ এটা একটা ভালো প্রফেশন, ডেফিনেটলি হিস্টোরিক্যালি, কারণ এটা হচ্ছে যদি দেখি ওয়ান অফ দ্য সেফ অ্যান্ড সিকিওর একটা প্রফেশন। ধরুন যে কোনো এমবিবিএস গ্র্যাজুয়েট সে হচ্ছে কোনো সরকারি, আমি একটা সিনারিও ধরলাম যেখানে সে কোনো সরকারি চাকরি পেল না, বেসরকারি প্রতিষ্ঠানে কোনো কাজ করার সুযোগ পেল না, সে নিজের বাড়িতে বসেই যদি একটা হচ্ছে যে চেয়ার টেবিল নিয়ে আর প্রেসক্রিপশন প্যাড নিয়ে বসে, সেখানেই কিন্তু তার মানে মাছের বাজার, মাংসর বাজার করার মতো বা দৈনন্দিন জীবন কাটানোর মতো একটা জীবন চলে আসবে। যেটা কিন্তু অন্য প্রফেশনে যদি দেখি, ধরুন ইঞ্জিনিয়ারিং, আমি একটা সাপোজ আর একটা এক্সাম্পল দিচ্ছি, একটা প্যারালালি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ধরুন 10 জন হচ্ছে যে স্টুডেন্ট গেল পড়াশোনা করতে, তাদের 2 জনের হচ্ছে প্লেসমেন্ট হলো, এবং ইঞ্জিনিয়ারিংয়ে যে প্লেসমেন্টগুলো পুরোটাই হচ্ছে কর্পোরেট একটা সেক্টরের মাধ্যমে হয়। রিসেন্ট কনসেপ্ট আপনার এই স্টার্টআপস বা হচ্ছে যে নিজের কোম্পানি ওপেন আপ করা, তো সেগুলোর স্কোপ খুব কম। আমি কম্পেয়ার করি যে একজন চেম্বার খুলে বসছে এবং তার রেসপেক্টে স্টার্টআপ হচ্ছে, তো চেম্বার যিনি খুলে বসছেন তার হচ্ছে সাকসেস রেট হায়ার দ্যান আপনার হচ্ছে যে স্টার্টআপ করছেন। তো সেক্ষেত্রে এই সেফ অ্যান্ড সিকিওর প্রফেশনের কারণেই এই দিকটায় আসা হয়, এবং যারা আসতে চায়, এখনও আসতে ইচ্ছুক, দেখুন একটা প্রফেশন সবসময় হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে না, একটা গ্রে জোন থাকবেই। সেরকম মেডিকেল প্রফেশনে হচ্ছে গ্রে জোন আছে। 19খানা সাবজেক্ট পড়া, 4.5 বছর হচ্ছে যে এত এক্সাম দেওয়া, সত্যি খুব কঠিন ব্যাপার। কারণ অনেকেই ভাবে যে নিট ইউজি এক্সাম হয়ে যাওয়ার পর হয়তো জীবনটা অনেক হালকা হয়ে যাবে, আর হয়তো ঠিক পড়াশোনা এতটা থাকতে হবে না। কিন্তু আমরা যদি দেখি যে নিট ইউজিটা হচ্ছে জাস্ট একটা ইনিশিয়াল পয়েন্ট, যে তোমাকে পড়াশোনা করতে শেখানো হলো, এরপর কিন্তু ফার্দার তোমাকে আরও বেশি ট্রেন্ড হতে হবে আরও পড়াশোনা করতে। তাই একটা মেন্টাল যথেষ্ট এন্ডিউরেন্সের দরকার আপনার এই প্রফেশনে হচ্ছে যে টিকে থাকার জন্য। তাই যাদের সেই মেন্টাল এন্ডিউরেন্স আছে, আমি তাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এসো, এবং যাদের সেই প্যাশন আছে সত্যিকারের মন থেকে যে আমি ডাক্তারিটা করতে চাই, শুধুমাত্র ফাইন্যান্সের দিকটা ভাবলে হবে না, বা হচ্ছে ইকোনমির দিকটা ভাবলে হবে না, যে হ্যাঁ আমি এখান থেকে হচ্ছে যে একটা রেভিনিউ জেনারেট করতে চাই, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু ডাক্তারি কখনোই একটা সঠিক রাস্তা নয়। কারণ আপনার এই ফিল্ডে যে হারে আপনাকে ইফোর্ট দিতে হবে, তার রেসপেক্টে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেটা অনেকটা হচ্ছে লং টার্ম। আমরা যদি সার্জেনদের গ্রাফ দেখি, বিশেষ করে অর্থোপেডিশিয়ান, জেনারেল সার্জন বা গাইনোকোলজিস্ট, তাদের লাইফে পিক এজ হচ্ছে কিন্তু 45-50 ইয়ার্স। সেখানে গিয়ে উনি হচ্ছে ম্যাক্সিমাম ওটি করছেন, ম্যাক্সিমাম পেশেন্ট দেখছেন। তার আগে কিন্তু ওনাদের ঠিক মানে ডাক্তারিটা হয়ে ওঠে না। কিন্তু আমাদের মেডিসিনের সিনারিওটা একটু অন্যরকম। তাই প্রফেশনাল দিক থেকে যথেষ্ট লং কার্ভ এবং সাকসেস রেট অনেক পরে আসবে, এটা ভেবেই কিন্তু আসা উচিত। কারণ আগে যে একটা প্রেস্টিজ জড়িত ছিল ডাক্তারের সাথে, সেটা অনেকটাই কমেছে এখন, কারণ সংখ্যাটা বেড়েছে। স্যার, আপনি নেক্সট 10 ইয়ার্স মানে পরবর্তী 10 বছর পরে আমাদের এই মেডিকেল প্রফেশনটাকে মানে কোন জায়গায় দেখছেন, পার্টিকুলার আপনার ইনক্লুডিং নট ইউ, মানে পুরো হোলিস্টিক ডিপসিক, যেটা ডিপসিক রয়েছে চায়নার, সেইখান থেকে আমি দেখছিলাম ওরা অলরেডি একটা রোবট এরকম তৈরি করেছে। প্লাস অ্যাকুরেসি রেট বলছে একটা এক্সপিরিয়েন্স ডাক্তার যার 5 থেকে 6 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে, তার অ্যাকুরেসি রেট থাকছে 78 থেকে 82%। কিন্তু ওর যে রোবোটকটাকে মানে যাকে মানে পুট করেছে, ওর 2024-এ তার অ্যাকুরেসি রেট ছিল 76।
আর এই বছর তার অ্যাকুরেসি রেট আছে 90% কাছাকাছি। এটাই তো নেক্সট 10 to 15 ইয়ার্সে ঠিক যেভাবে হচ্ছে যে আমরা লাস্ট 10 to 15 ইয়ার্স যদি আমরা ফলো করি, যে 2010 to 2025 এই সময়টা, বিশেষ করে পোস্ট কোভিড লাস্ট 5 ইয়ার্স আমরা যদি দেখি যে এই সময় কিন্তু আমাদের ডাক্তারদের সংখ্যা সব থেকে বেশি বেড়েছে। লাস্ট 10 to 15 ইয়ার্সে ডাক্তারদের সংখ্যা ভীষণ হারে বেড়েছে, এবং বাড়ার কারণ হচ্ছে এক, প্রাইভেট মেডিকেল কলেজের প্রাচুর্য, সেকেন্ড হচ্ছে আপনার ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস এবং সংখ্যায় খুব বাড়ছে, কারণ যারা হচ্ছে এই দেশে হয়তো মেডিকেল পড়তে পারলো না, তারা হচ্ছে বিদেশে গিয়ে বিভিন্ন দেশে পড়ে এই দেশে ফেরত আসছে, তারা হচ্ছে যে আমাদের দেশে আবার লাইসেন্সিং এক্সাম দিয়ে ডাক্তার হচ্ছে, তাদের একটা সংখ্যা। এবং সরকারি মেডিকেল কলেজেও যদি দেখি যে আমি যখন হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম দিয়েছিলাম MBBS-এর জন্য, তখন সেই সময় সিট ছিল মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে 30,000, সেটা এখন বেড়ে মোটামুটি 1 লাখের উপর, হয়তো 1,20,30,000 এরকম জায়গায় চলে গেছে আপনার। তো আগামী 5 থেকে 10 বছর বলুন বা 10 থেকে 15 বছর বলুন, এই 3টে সেক্টরের সংখ্যা অনেক বাড়বে, অনেকটাই বাড়বে। প্রাইভেট মেডিকেল কলেজেও বাড়বে, গভর্নমেন্টেও আমরা দেখছি অহরহ সিট বেড়েই চলেছে, এবং তার সঙ্গে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটসের সংখ্যাও বাড়বে, যার ফলে হচ্ছে ডাক্তার সোসাইটিতে যে হারে প্রয়োজন, যেই রেশিওটা আপনাকে বললাম, সেই রেশিওর বেশি হবে। এবং হচ্ছে যদি ডাক্তারি প্রফেশনটাকে আমরা শুরু থেকে দেখি, তাহলে দেখবেন যে সোসাইটির একটা সার্টেন লেভেল অফ ইন্টেলেকচুয়াল পজেস করে এরকম কিছু ব্যক্তিরাই কিন্তু ডাক্তার হতেন। ডাক্তার কিন্তু সবাই হতে পারতেন না। ডাক্তারি যেখানে হচ্ছে যে আমার মানে হেলথ ইজ অ্যাট স্টেক, যেখানে আমার স্বাস্থ্যই হচ্ছে নিয়ে আমাকে কোনো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে হবে, তো আমি বেস্ট কারোর কাছে যাব, এরকমটাই আমার ওপিনিয়ন থাকবে, ঠিক তো? তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এখন যদি আমার কাছে হচ্ছে 1 কোটি টাকা থাকে, আমি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে আমার যে কাউকে হোক আমি MBBS করিয়ে নিতে পারবো, যার ফলে হচ্ছে ডাক্তারদের মধ্যে হচ্ছে মান বা কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। সবাই হচ্ছে যে সরকারি মেডিকেল কলেজের ভালো ইনস্টিটিউট থেকে পড়ার সুযোগ পাচ্ছে না। প্রাইভেট মেডিকেল কলেজগুলো কতটা ফুল প্রুফ এবং কতটা হচ্ছে যে আপনার এভিডেন্স বেসড মেডিসিন পড়ানো হচ্ছে সেই সম্বন্ধেও হচ্ছে আমরা খুব বেশি আর কি ক্ল্যারিটিতে নেই, বা খুব বেশি ট্রান্সপারেন্ট নয় জিনিসগুলো। বা ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটসগুলো তারা থিওরিটিক্যালি কীভাবে পড়ে এসে আমাদের দেশে, কারণ বিভিন্ন কেউ রাশিয়াতে পড়ছে আর কেউ হচ্ছে পরে এসে ভারতবর্ষে ডাক্তারি করছে, দুটো একটু আলাদা হয়, কারণ বিভিন্ন পপুলেশনের রোগ বিভিন্ন রকম হয়, বিশেষ করে ইনফেক্টিভ যে রোগগুলো হয় সেগুলো তো অনেকটাই আলাদা হয়। তো যার ফলে মান ঘটবে, কোয়ালিটি কম্প্রোমাইজ হবে। তো কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়ার কারণে হচ্ছে যে অনেক ডাক্তার হয়তো আপনার বেকার বসে থাকবে, এটা একটা হবে। প্রচুর ডাক্তার হচ্ছে যে সেই সময় হচ্ছে বেকার থাকবে, এবং যারা রিনাউন্ড বা রেকগনিশন পাওয়ার যোগ্য, সোসাইটি তাদেরকে সবসময় চুজ করে নেয়, সেটা হচ্ছে ইতিহাস ঘাঁটলেও আমরা দেখতে পাই। তো সেরকমভাবে যারা সেই জায়গাটা তৈরি করে নেবে তারা এস্টাবলিশড ওয়েতে থাকবে। এবং নেক্সট হচ্ছে টেকনোলজি হচ্ছে আমাদেরকে কতটা রিপ্লেস করতে পারবে, বা AI আমাদেরকে কতটা রিপ্লেস করতে পারবে। ডেফিনেটলি কিছু কিছু ব্রাঞ্চ, যেমন হচ্ছে আপনার রেডিওলজিক্যাল যে ডায়াগনোসিসগুলো হয়, যেমন হচ্ছে কোনো সিটি স্ক্যান বা MRI, এগুলো হচ্ছে আমাদের রেডিওলজিস্ট যারা হচ্ছে ঠিক MD মেডিসিনের মতো 3 বছর MD রেডিওলজি করে পাস আউট করে তারা এই ধরনের রিপোর্টিং করেন, এবং এই ধরনের রিপোর্টিংয়ের জন্য যথেষ্ট হচ্ছে যে আপনার একটা বডির অ্যানাটমি সম্বন্ধে ভালো ধারণা থাকা চাই, বা এক্সপিরিয়েন্স থাকা চাই যে নর্মাল এটা হয় আর রোগ হলে এই ধরনের হয়। যদি আমার হার্টের কোনো সমস্যা হয়, বুকের কোনো সমস্যা হয়, পেটের কোনো সমস্যা হয়, সিটি স্ক্যান হয়, MRI হয়, সেগুলো একজন রেডিওলজিস্টরা রিড করেন। কিন্তু যদি আমরা এখন বর্তমানে দেখি, বিশেষ করে US-এর মেয়ো ক্লিনিক যদি আমরা এখন ফলো করি, সেখানে দেখব যে AI কিন্তু অনেকটা কাজগুলো করে দিচ্ছে, রেডিওলজিস্টদের কাজগুলো। তারা কিন্তু হচ্ছে যে অনেকটাই এই রিপোর্টগুলো ইন্টারপ্রেট করে ফেলছে, এবং এই ইন্টারপ্রিটেশনের আপনি যে বললেন যে সাকসেস রেট বেশি হচ্ছে রোবটস বা AI-এর, এবং দেখা গেছে তাদের সাকসেস রেট ডেফিনেটলি বেশি, মানে আমাদের মানুষদের চোখের যা সাকসেস রেট রেডিওলজিস্টদের, তার তুলনায় AI বেটার রিড করছে, বেটার ইন্টারপ্রিটেশন দিচ্ছে, কারণ ওর কাছে প্রচুর ইনফরমেশন রয়েছে, সব ইনফরমেশন হচ্ছে ইনপুট রয়েছে অলরেডি।
তো এবার ডাক্তারের রিলেভেন্সটা কোথায় তাহলে? ডাক্তারের রিলেভেন্সটা হচ্ছে যে আমরা সবসময় হচ্ছে যে ক্লিনিক্যালি দেখি, মানে একটা জিনিস যেটা হয়তো আমরা সেই ইমেজে পাচ্ছি কিন্তু একটা পেশেন্টের সেই লক্ষণে পাচ্ছি না, একটা রিপোর্টে পাচ্ছি, যে কোনো ব্লাড ইনভেস্টিগেশনে পাচ্ছি কিন্তু পেশেন্টের রিপোর্টে পাচ্ছি না। এবং দুটোকে মিলিয়েই হচ্ছে যে আমরা নেক্সট স্টেপ যেটা ম্যানেজমেন্ট দিই পেশেন্টকে, যে কী ওষুধ দেবো, কি অপারেশন লাগবে কি লাগবে না। এই ক্লিনিকো রেডিওলজিক্যাল যে কোরিলেশন, এই কোরিলেশনের এখানেই হচ্ছে ডাক্তারের ভূমিকা। এটা একটা রেডিওলজিক্যাল বা যে কোনো ইনভেস্টিগেশনের দিক থেকে এলাম। এইবার নেক্সট হচ্ছে যে আমি একজন মেডিসিনের ডাক্তার, আমি হচ্ছে পা থেকে মাথা থেকে পা অবধি প্রত্যেকটা অঙ্গের সব কিছু হচ্ছে যে কোনো ধরনের জটিল রোগের চিকিৎসা করি। এবার ধরুন সাপোজ আপনার হার্টের কোনো সমস্যা হচ্ছে, বা ধরুন আপনার চেস্টের কোনো সমস্যা হচ্ছে, তো আপনি গিয়ে চেস্টের যে সমস্যাগুলো হচ্ছে, এবার এআই কোনো একটা অ্যাপ আছে, অ্যাপ্লিকেশান আছে, সেখানে আপনি গিয়ে বলবেন, সে মোটামুটি বলে দেবে এই ইনভেস্টিগেশন করুন, নেক্সট এরপর এই ট্রিটমেন্ট নিন। তো আপনি একটা যে ইনপুট দিলেন এআইকে, ঠিক একটা আপনি ইনপুট দিলেন, তো আমরা যদি এই মুহূর্তে এআইগুলোর যেভাবে হচ্ছে কাস্টমাইজেশন হয়েছে বা তাদের কাছে যে ইনপুটগুলো হচ্ছে, সেই ইনপুটে একজন লেম্যান যিনি ডাক্তার নন, তিনি যে ইনপুটটা দিচ্ছেন এবং একজন ডক্টর বা একজন ওই লাইনে যিনি এক্সপার্ট তিনি যে ওপিনিয়ন দিচ্ছেন, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। কারণ আমরা শরীর অসুস্থ হলেও ঠিক এক্স্যাক্ট সিমটমসটা বুঝে উঠতে পারি না সাধারণ মানুষরা, যেটা লেম্যানদের পক্ষে ডিফিকাল্ট বুঝে ওঠাটা। এবং আপনি যদি দেখেন ভারতবর্ষের মতো একটা লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটার কান্ট্রিতে, যেখানে বেশিরভাগ মানুষ নিজের হিস্ট্রিটাই দিতে পারে না, প্রেজেন্ট করতে পারে না, সেখানে গিয়ে এআইয়ের মাধ্যমে নিজের রোগের চিকিৎসা করা বা তাদের হাতে সেই অ্যাক্সেস পাওয়া, রোবোটিক্স বলুন বা এআই বলুন, সেটা হয়তো আরও কিছু বছর পর গেলে সেটা আরও ভালো হতে পারে, কিন্তু এই মুহূর্তে হয়তো নেক্সট 10-15 বছরে হয়তো ততটা শিফট দেখতে পাবো না। কিন্তু এই ধরনের সেক্টরগুলোতে, যেমন রেডিওলজি, প্যাথোলজি, যেখানে হচ্ছে অপারেটর ডিপেন্ডেন্ট, এগুলো কিন্তু চেঞ্জেস আসতে পারে। তাহলে সেই টেকনোলজিক্যাল যে ডিপার্টমেন্ট, সেই জায়গায় কি স্যার যারা প্যারামেডিক্যাল করে তাদের দিয়ে রিপ্লেসমেন্ট হয়ে যেতে পারে? সেগুলো হয়তো প্যারামেডিক্যালস দিয়ে রিপ্লেসমেন্ট না হয়ে, ধরুন যখন হচ্ছে যে ম্যানুয়ালি মেশিন চালানো হতো, তখন হচ্ছে যে যারা চালাচ্ছেন তারা কাজ করছেন, ম্যানুয়াল লেবারার বলছি আমরা, তখন সেই ম্যানুয়াল লেবারার ধীরে ধীরে কি দিয়ে রিপ্লেস হয়ে গেল? টেকনোলজি বা সফটওয়্যার এলো, তাদেরকে নাম দিলাম আমরা ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ারদের এখন 10 জন ইঞ্জিনিয়ারের কাজ এখন একজন করে দিচ্ছে, সেটা হচ্ছে এআই। সেই এআইকেও হচ্ছে অপারেট করার পেছনে কেউ একজন আছে সেরকমভাবে। এবং আপনাকে জাস্ট যেটা বললাম যে ক্লিনিকো রেডিওলজিক্যাল কোরিলেশন, এই কোরিলেশনটা করার জন্য একটা হিউম্যান ডেফিনেটলি প্রয়োজন। তো রিপ্লেসমেন্টটা হলে ডক্টর দিয়েই হবে বা এক্সপার্ট ফিজিশিয়ান দিয়েই হবে। ওই মানে এটা ক্লিয়ার হয়ে গেল। প্রথমেই যেটা আপনি বলেছিলেন, মানে জাস্ট আমি সেটাকে আরেকটা এক্সাম্পল টেনে দিই। ধরুন কারণ আমি এইরকমটাই একটা জাস্ট গল্প শুনছিলাম, একটা পেশেন্ট ও খুব ডিপ্রেশনে রয়েছে বহুদিন থেকে, লাস্ট 3-4 মাস থেকে এরকম কোনোভাবে, মানে একজন ডক্টরের কাছ থেকে গল্পটা শুনছিলাম। তো 3-4 মাস থেকে খুব ডিপ্রেশনে আছে, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছে, কাউন্সেলিং চলছে, দিয়ে কোনো সলভ হচ্ছে না। তখন সাইকিয়াট্রিস্ট কী করেছে, ওর মেডিসিন দিয়ে যাচ্ছে, ওই সাটা এই সমস্ত যেগুলো আছে, তো ওই সলভ হচ্ছে না। তখন কেউ জেনারেল মেডিসিন কাছে পাঠিয়েছেন। জেনারেল মেডিসিন কী খুঁজে পেয়েছে, ওর পেটের প্রবলেম ছিল। আচ্ছা, ওর পেটে প্রবলেম আছে, তার জন্য কি হচ্ছে, ওর ভেতরে কোনো একটা মানে ওই স্যাটিসফ্যাকশন টাইপ কিছু নেই। হ্যাঁ, এবার ও কি করছে, ডিরেক্ট প্রথমে ওর কাছে চলে গিয়েছে। হ্যাঁ, যেমন আমি ধরুন আমার ভেবেছি আমার প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে কিছু, ডিরেক্ট আমি কোনো এআই অ্যাপের মধ্যে সাইকিয়াট্রিস্ট দেখলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি যেটা প্রবলেম, আই থিঙ্ক স্যার এটাই বলতে চেয়েছেন, কিন্তু প্রবলেমটা আমার অন্য জায়গায়, যেটা আমি জেনারেল মেডিসিনে গিয়ে পেয়ে গেলাম, ওই ডক্টর রিকমেন্ড করে পরবর্তী জানা গেছে। কারণ ওর কি ডাইজেশন অনেক কিছু প্রবলেম ছিল, তার জন্য কিছু বডিতে একটু আগে প্রথমে যেটা বললেন, মানে পুরো একটা ছোট্ট একটা ইফেক্ট থেকে, যেমন স্যার স্নোবল ইফেক্ট হয়, পুরো বডিতে সেই ইফেক্টটা ছড়িয়ে গিয়েছে। পরবর্তীতে তার বিভিন্ন জায়গায় সেই দেখা গেছে, তো পুরো একদম মেন্টালি ইল হয়ে গেছিলো। যে কারো যদি মানে কিডনিতে প্রবলেম হয়, তাহলে কি তার পাটা ফুলবেই না আর অন্য কোনো সাইন আছে যার মাধ্যমে বুঝতে পারো আমার কোনো কিডনি? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, লেম্যানদের ক্ষেত্রে কোন অঙ্গ থেকে কি সমস্যা হচ্ছে এগুলো আমাদের বুঝে ওঠা সম্ভব নয়।
যতক্ষণ না মেডিকেল সায়েন্স নিয়ে হচ্ছে ডিটেল স্টাডি করছি, সম্ভব নয় কখনোই। ঠিক আছে, এটা হচ্ছে আমি ফার্স্ট বলে দিলাম। কিন্তু আপনি যেহেতু আবার কিডনির কথাটা বললেন, এবং কিডনির ক্ষেত্রে পা ফোলাটাই কি ফার্স্ট সাইন, বা পা ফুললেই কি আমরা বুঝতে পারবো কোনো সমস্যা হচ্ছে? প্রথমত কিডনির কোনো সমস্যা হচ্ছে এবং পা ফুলে গেছে, দ্যাট ইটসেলফ ইজ অ্যান অ্যাডভান্স সাইন অফ কিডনি ডিজিজ। মানে অলরেডি আমার ড্যামেজ অনেক আগে থেকেই হওয়া শুরু হয়েছে। তাহলে ফার্স্টটার সাথে সেকেন্ডটা মেলাতে পারলেন যে আমাদের হচ্ছে যে যদি ডিটেল স্টাডি যদি না জানি আমরা যে কোনো অঙ্গের যদি কিছু ক্ষতি হলে তার কী সিমটমস আসতে পারে, সেটা একটা লেম্যানের পক্ষে বোঝাটা সত্যিই খুব দুষ্কর কোনো অঙ্গের ক্ষেত্রে। এবং একটা পেশেন্টের পা ফুলে গেছে তার মানে কিন্তু তার কিডনি ডিজিজ একটা অ্যাডভান্সড জায়গায় চলে গেছে। এবং পা ফুলেছে অর্থাৎ সেখানে পা ফোলার অর্থ হচ্ছে যে জল জমেছে বেশি। কিডনির কাজ কি? কিডনি হচ্ছে ছাঁকনি, রক্তটাকে হচ্ছে ছাঁকনির মাধ্যমে ফিল্টার করে। তো সেই ছাঁকনির কাজটা কিডনি আর আগের মতো করতে পারছে না, কার্যক্ষমতা হারিয়ে গেছে। তো আমাদের বডির যেটা হচ্ছে জিএফআর রেট বলে, মানে কিডনির যে কার্যক্ষমতা, সেটা যদি শোনেন তাহলে একটু অবাক হবেন। সেটা এক্স্যাক্ট আমার অ্যামাউন্টটা মনে পড়ছে না, বাট সারাদিনে আই থিঙ্ক 180 লিটার। 180 লিটার? সারাদিনে 180 লিটার হচ্ছে আমাদের কিডনি ফিল্টার করে, মানে ব্লাডটা এত টাইমস আমাদের ফিল্টার্ড হয়। 180 লিটার? 180 লিটার, হ্যাঁ। আমি যদি খুব ভুল না হয়, যেমন পার মিনিট আমরা ক্যালকুলেট করি জিএফআর পার মিনিট হচ্ছে আপনার 100 to 120 ml পার মিনিট। সেখান থেকে আপনি এবার একটা দিনের ক্যালকুলেট করে নিন যদি, তাহলে 180 লিটার মতো হবে। তাহলে স্যার যেটা বললেন, আমরা যদি ডিটেল স্টাডি না জানলে আমাদের একটু বোঝাটা দুষ্কর লেম্যানদের ক্ষেত্রে যে কোন অঙ্গ থেকে স্পেসিফিক্যালি কি সমস্যা হচ্ছে। তাহলে কি স্যার কোন একজন সুস্থ স্বাভাবিক পারসন তার বডিতে কোনো মানে তার বডির বাইরে যে সে নিজেকে মিররে দেখে, আয়নাতে দেখতে পাচ্ছে না তার বাড়িতে কোনো প্রবলেম আছে, দিব্যি চলাফেরা করছে, তার মানে এ নয় যে সে সুস্থ। তার মানে আমার এটা উচিত বছরে একবার হলেও কোনো সুস্থ শরীর, অথচ গিয়ে কোনো একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখানো, একটা চেক আপ, রুটিন চেক আপটা দরকার। এক্স্যাক্টলি। তো ডেফিনেটলি রুটিন চেক আপের হচ্ছে যে অনেক উপকারিতা আছে, এবং অনেক রোগ বলুন বা অনেক ক্যান্সার বলুন, এই ধরনের রোগের হচ্ছে যে রুটিন চেক আপে হচ্ছে অনেক আগে জিনিসগুলো পিক আপ করা যায় এবং আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা যায়, এবং সেক্ষেত্রে পেশেন্টের দেখা গেছে প্রগনোসিসও অনেক বেটার হয়। সেই জন্য প্রিভেনশন ইজ দ্য কি। আমরা এখনকার সমাজ যদি দেখি, আমরা এমফাসাইজ করি ট্রিটমেন্টের উপর বা ম্যানেজমেন্টের উপর, কিন্তু আমরা প্রিভেনশন নিয়ে হচ্ছে খুব একটা বেশি কিন্তু কনসার্ন নই। যে ডায়াবেটিস, সুগার রোগ বলুন বা প্রেশার রোগ বলুন, এগুলো তো পুরোটাই হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, জীবনশৈলীর আমাদের রোগ। তো এই যে রোগগুলো, এগুলো তো সব প্রিভেন্টেবল ডিজিজ। তাহলে আমরা কিন্তু এই প্রিভেনশনের উপর ঠিক ততটা জোর দিতে পারি না, এমফাসাইজ করতে পারি না, যতক্ষণ না হচ্ছে রোগটা হয়ে যাচ্ছে। রোগটা হয়ে যাওয়ার পর ঠিক তারপর থেকে আমরা কনসার্ন হই, এবং তখন থেকে আমরা মোটামুটি একটা চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগেই কিন্তু না হয় যেন সুগার বা প্রেশার, সেটাও কিন্তু আমার হাতে ছিল। এবং এটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বলুন বা আমাদের যে সামাজিক গঠন, সেই পরিবেশে বলুন, একটা মানুষের সচেতনতার অভাব, নলেজের অভাব, এগুলো সব মিলিয়ে হয়ে ওঠে না। যার ফলে আমাদের যখন রোগটা হয়ে যাচ্ছে ঠিক তখনই আমরা চিকিৎসাটা শুরু করি এবং সেই থেকে আমাদের স্টার্ট হয়। কিন্তু প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। সেইখানেই রোল আসে আপনার একটা বডি চেক আপ, একটা ব্লাড ইনভেস্টিগেশন, এগুলো একটা রুটিন ব্লাড ইনভেস্টিগেশন। মাইন্ডসেটটা কেন আমাদের যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ ডাক্তার কাছে যাব না কি? আমি ও জানে আমার যে সিম্পল ধরুন, আমরাই যখন ঘোরাঘুরি করি ফ্রেন্ডদের সাথে, আমরা নিজেরাই জানি আমি যদি এখন অয়েলি কোনো ফুড খাই, বাইরে কোনো ফাস্ট ফুড খাই,
আর মাঝে মধ্যে অম্বল হয়। তা সত্য, আরে এখন এই এজে খাবো না তো কখন খাবো? তো আমি জানি এটা খেলে প্রবলেম হবে। তো স্যার আমাদের এই মাইন্ডসেটটা কেন আসছে না, মানে কোথায় প্রবলেম স্যার? আপনি তো অনেক পেশেন্ট দেখেছেন, তো স্যার আপনার এক্সপিরিয়েন্স থেকে একটুখানি। মাইন্ডসেটটা মানে আমি বলবো কজগুলো মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ অনেক কারণই আছে এর পেছনে, অনেক কারণ। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে আমাদের এদিকের হচ্ছে অনেকটাই পার্থক্য আছে চিকিৎসা ক্ষেত্রে। ওই দেশের রোগ অন্যরকম এবং রোগ কম, এবং আমাদের দেশগুলোতে রোগ অন্য ধরনের এবং রোগ আরও বেশি। তো প্রথমত হচ্ছে আপনার হেলথ কেয়ার সেক্টর অ্যাফোর্ডেবল নয়। বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনি দেখেন যে হেলথ কেয়ার সেক্টর কিন্তু অ্যাফোর্ডেবল নয়। হ্যাঁ, হেলথ কেয়ার সেক্টর মানে একটা ইনভেস্টিগেশনস বলুন বা একটা ওষুধ কিনতে বলুন, সেখানে যথেষ্ট খরচা রয়েছে। তো মানুষ শুরুতেই চাইবে না যে আমি এইখানে হচ্ছে কিছুটা আমার জমা পুঁজির সঞ্চিত টাকা যাক। এটা একটা গ্রেট পয়েন্ট, কারণ স্যার প্রথমেই আপনি একটা কথা বলছিলেন, কারণ গভর্নমেন্ট হসপিটালে প্রচণ্ড ভিড়, আর প্রাইভেট হসপিটালে গেলে কী হলো আমাদের খরচ হবে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ লোক তো গরিব। এটা তাহলে একটা বড় রিজন। এটা একটা বড় রিজন। আরেকটা রিজন হচ্ছে যে আমরা হচ্ছে হেলথটাকে প্রচণ্ড টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিই, যে আছে তো আছেই। স্বাস্থ্যটাকে যতক্ষণ না মানে, এবং এমন টেকেন ফর গ্রান্টেড নিই যে হয়তো যে কোনো ধরনের সমস্যা আমরা ভাবছি নিজে থেকে বেশিরভাগ, যেহেতু সব কিছুই নিজে থেকে বেশিরভাগ রিজলভ হয়ে যায়, বডি নিজে থেকে হিল করে নেয়, তাই এমন কিছু সমস্যা অ্যারাইজ করে যেগুলো হচ্ছে যে আপনার পার্মানেন্ট ড্যামেজ করতে পারে বা লং টার্ম ইম্প্যাক্ট ফেলতে পারে এই ধরনের রোগগুলো। সেই রোগগুলো যখন হয়ে যায় বা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হচ্ছে ডাক্তার দেখাবো না, এই মাইন্ডসেটটা থাকে। কারণ আপনার বেশিরভাগ রোগ আগে যা হয়েছে নিজে থেকে সেরে গেছে। এবং হেলথ কেয়ার মানে হেলথটাকে আমরা অলওয়েজ টেকেন ফর গ্রান্টেড নিই। ধরুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, একটা বাড়ি বানালেন, একটা 2 ফ্লোরের বাড়ি বানালেন, সেই বাড়িতে থাকা শুরু করলেন। সেই বাড়িতে যখন থাকছেন আপনি, তখন কল খারাপ হচ্ছে, ট্যাপ খারাপ হচ্ছে, লাইট বাল্ব খারাপ হচ্ছে, আপনাকে হচ্ছে কিছুদিন পর পর তার চেঞ্জ করতে হবে। তো আমাদের বডিটাও তো সেম। আমাদের বডি, আমাদের যে জীবনযাপন, লাইফস্টাইল, খাওয়া দাওয়া, তার ভিত্তিতে তো আমাদের প্রত্যেকটা অঙ্গের হচ্ছে রোগ হচ্ছে। এবং এই যে অঙ্গগুলোকে হচ্ছে এগুলোরও তো রিপেয়ার দরকার। তো সেখানে একটা বাড়িতে যে আমরা টাকা ঢালছি আবার বাড়িটাকে রিপেয়ার করার জন্য, কিন্তু এই হেলথ সেক্টরে যে আমি টাকা ঢেলে আমার শরীরটাকে খানিকটা ভালো করি, এই সচেতনতাটা নেই। কারণ আমরা হেলথটাকে নিই টেকেন ফর গ্রান্টেড হিসেবে। এইটা একটা বড় কারণ, যে যখন হচ্ছে রোগ হয়ে যাচ্ছে বড়সড়, তখনই আমরা মেডিকেল অ্যাটেনশন সিক করি, এবং তার আগে অবধি আমরা কিন্তু চিকিৎসা ব্যবস্থার সাহায্য নিই না। প্লাস স্যার আরেকটা এটাও হতে পারে, আরেকটা এরকম মাইন্ডসেট আছে, ওর হয়ে যায় আমার হবে না। এই একটা আছে না, আরে ওর হয়েছে উইক ছিল ছোট থেকে, এরকম আমার হবে না, আমার হবে না। এটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সাইকিয়াট্রির ক্ষেত্রে আমরা দেখি। হ্যাঁ, আপনি রাস্তার বাইকেরটা বলুন, বেটার এক্সাম্পল। হ্যাঁ, রাস্তায় ও বাইক চালাতে জানে না, অ্যাক্সিডেন্ট, আমি তো হেলমেট পরেছি, আমার কেন হবে? এইটাকে আমরা সাইকিয়াট্রিতে বলি হচ্ছে ডিনায়াল। মানে খারাপ কিছু যে আমার সঙ্গে হতে পারে, এটা আমি মানসিকভাবে প্রস্তুত নই মেনে নিতে, যেই কারণে আমি বলছি যে এটা আমার সঙ্গে হতে পারে না। যে কোনো পেশেন্টের যদি প্রথম কোনো বড় ডায়াগনোসিস দিই, যেটা হচ্ছে আমরা পেশেন্টকে বলি যে কোনো পেশেন্টের হয়তো ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, আপনাকে যদি বলি যে আপনার ক্যান্সার হয়েছে, যে কোনো পেশেন্ট কখনোই শুরুতে মেনে নেয় না। এটা হচ্ছে ডিনায়াল। তাই যে কোনো খারাপ কিছু আমার রোগ হতে পারে, বা আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এই আনফর্চুনেট আনপ্রেসিডেন্টেড ইভেন্টটা আমার সাথেই হতে পারে, এটা নিজে কখনোই মেনে নেয় না। এটা আমাদের সাইকোলজি কাইন্ড অফ, যেটাকে বলা হচ্ছে ডিনায়াল, যে আমরা মেনে নিতে পারি না যে এটা আমাদের সঙ্গে হবে। সেই কারণে এই ধরনের কথাবার্তা আমরা বলে থাকি যে আমার হয়তো এই রোগ হবে না। তার মানে কি স্যার আপনার এক্সপিরিয়েন্সের দাম হচ্ছে আমরা আমাদের ইগোটাকে বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছি, মানে আমি বেস্ট, সেটা আমার সাথে আলাদা কানেকশনের উপরের সাথে আমার কিছু হবে না, এরকম টাইপ কি স্যার? না, এটা ইগো ঠিক নয়। আমরা আমাদের হচ্ছে সাইকোলজিক্যাল বিল্ড আপটাই ওরকম। যে কোনো খারাপ কিছু যেটা হয় সেটা আমাদের একটা ফেজের মধ্যে দিয়ে যায়। সাইকোলজিক্যাল বিল্ড আপটা এরকম আমাদের। সেটা একটা খুব সুন্দর একটা নেমোনিক্স আছে, সেটাকে বলা হচ্ছে ডাবডা। ডি ফর হচ্ছে ডিনায়াল, ঠিক আছে? যে আমি হচ্ছে মেনেই নেব না যে আমার সঙ্গে এরকম খারাপ কিছু কখনো হয়েছে।
তারপর এ এ আসে, এ ফর হচ্ছে অ্যাঙ্গারের আউটবাস্ট হয়, আমার রাগ হয় যে কেন হলো এরকম আমার সাথে, মানে যে আনফর্চুনেট ইভেন্টটা তো হলো কিন্তু আমার সাথেই কেন হতে গেল। ডি এ বি, বি ফর হচ্ছে বার্গেন, বি ফর হচ্ছে বার্গেন কার সঙ্গে করি, উপরওয়ালার সাথে আমরা করি যে আমার সাথে কেন এই খারাপটা করলে তুমি। কারেক্ট। হ্যাঁ, তারপর ডি এ বি ডি, নেক্সট ডি আসে যেটা, সেটা হচ্ছে ডিপ্রেশন, অবসাদ, মন খারাপ হয় যে আমি এবার অ্যাকসেপ্ট করে নিলাম যে আমার সাথে খারাপটা হলো, কিন্তু অ্যাকসেপ্ট করলাম যাই হোক। এবং লাস্ট এ ফর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, পুরোপুরিভাবে মেনে নেওয়া। তো যে কোনো আমাদের সাইকোলজিক্যাল একটা ট্রমা বা ইভেন্ট যখনই আমরা কিছু আমাদের কাছে আসে, এক্সপিরিয়েন্স করি আমরা, তখন এইভাবেই আসে, এই ডাবটাতেই আসে। প্রথমে ডিনায়াল, অ্যাকসেপ্টেন্স থাকে না আমাদের শুরুতেই, ওটা থাকলে আমরা অনেকটা স্যার মেন্টালি রিল্যাক্স হয়ে যেতে পারে। কিন্তু আমাদের মানে আমাদের শরীরে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, আমরা যেভাবে হচ্ছে ইভলিউশনারি ভাবে যেভাবে মানুষ উঠে এসছে, তাতে একটা মানুষ যে কোনো হচ্ছে শক স্টেজে থাকলে এইভাবেই জিনিসগুলোকে প্রসেস করে, সেটা চেঞ্জ করার আমাদের কোনো উপায় নেই। সেটা ইভলিউশন হয়ে পরে যদি চেঞ্জ হয় তাহলে হতে পারে, কিন্তু একটা মানুষের সাথে সারা জীবন তো খারাপ ঘটনা ঘটতে থাকে না, সেটা হচ্ছে কিছুদিন পর পর ঘটে। মানুষ বেশিরভাগটা ভালো সময়ের মধ্যে দিয়েই যায়, ডাবডা ফেজের মধ্যে দিয়ে কম যায়, সেই কারণে হচ্ছে এই ডাবডা ফেজটা থেকেই যাবে। তাহলে স্যার যাদের এই সুগারের পেশেন্ট, ডায়াবেটিস, তাদের কি বলছেন, এই এটা কি তাহলে মানে ওর ভুল নাই, ওপরবেলার ভুল না, এটা জেনেটিক্সের কারণ? না, সুগার প্রেশারটা হচ্ছে পুরোটা লাইফস্টাইল ডিজিজ আমরা যদি দেখি, এবং কিছু ক্ষেত্রে জেনেটিকও আছে, জেনেটিক আপনার জেনেটিক যেগুলো বলি, অর্থাৎ আমাদের যে শরীরে জিন আছে, সেই জিনে কিছু হয়তো মিউটেশনস হয়েছে, মিউটেশনস হওয়ার কারণে, অর্থাৎ মিউটেশন মানে তার যে অ্যাকচুয়াল যেটা থাকা উচিত ছিল সেটা কিছু অল্টারেশন হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে, এটাকেই বলে জেনেটিক মিউটেশন। এই জেনেটিক মিউটেশন হওয়ার কারণেই তার সেই রোগটা হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি 99% কেসেসে দেখি, সেক্ষেত্রে কিন্তু প্রধান কারণ কিন্তু লাইফস্টাইল, আমাদের জীবনযাপন এখন সিডেন্টারি লাইফস্টাইল। সিডেন্টারি অর্থাৎ হচ্ছে বেশিরভাগ অফিস জব করি আমরা, বেশিরভাগ আমাদের হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন কম, এবং তার সাথে সাথে আমাদের যেটা হয়েছে ক্যালোরি কনজাম্পশন অনেকটা বেড়ে গেছে। ক্যালোরি কনজাম্পশন যেহেতু আগে আমাদের কাছে রিসোর্স লিমিটেড ছিল, এখন রিসোর্সেস অনেক বেশি, রিসোর্স বেশি থাকার কারণে হচ্ছে ক্যালোরি অনেক বেশি। যে কোনো প্যাকেজড ফুড বলুন, মিষ্টি খাবার বলুন, এগুলো হচ্ছে আমরা এখন বেশি খাচ্ছি, প্রসেসড ফুড বলুন, এগুলো বেশি খাচ্ছি, এগুলো খেয়ে সুগার হচ্ছে। বা এগুলো তো হচ্ছে সবাই তো অ্যাক্সেস করতে পারছে না, মিডল ক্লাস আপার ক্লাসরা পাচ্ছে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন লোয়ার ক্লাসের রোগ বেশি, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটার পপুলেশনের রোগ বেশি। তাহলে তাদের ক্ষেত্রে বেশি কেন? কারণ তারা হচ্ছে বেশি করে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাবার বেশি করে কনজিউম করছে, অর্থাৎ ভাত, অনেকটা পরিমাণে ভাত খেয়ে নেওয়া, বেশি পরিমাণে লুচি পুরি খেয়ে নেওয়া, বেশি পরিমাণে রুটি খেয়ে নেওয়া, বা আলু এই জাতীয় সবজি বেশি পরিমাণে খেয়ে নেওয়া। তো এই শর্করার কাজ কি? শর্করার কাজ হচ্ছে আমাদের শরীরে শক্তি যোগান করা। এবার শক্তি কাকে যোগান করবে? যে সেই শক্তিটাকে অপচয় করবে, সঞ্চয় করে রাখবে বডিতে, তো তার তো পুরোটাই হচ্ছে সঞ্চিত থেকে গেল, সেটা তো স্পেন্ড হলো না কোথাও, অপচয় তো হলো না, সেটা তো জমতে থাকলো বডিতে। তো সেই কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করাটা বডিতে কনভার্ট হয়ে যায় ফ্যাটে। তাহলে স্যার রেগুলার কতটুকু টাইম মিনিমাম এক্সারসাইজ করার প্রয়োজন? কারণ আপনি যেটা বললেন, আমরা যেভাবে হ্যাবিচুয়েটেড, আমরা পৃথিবীর শুরু থেকেই পরিশ্রম করেছি, জঙ্গলে শিকার করা শুরু করে সব কিছু পরপর করে, আর হঠাৎ করে এখন যে এইরকম একটা লাইফস্টাইলে এসে হঠাৎ করে এটা হয়ে গেছে লাস্ট বলতে পারেন 40 ইয়ার্স থেকে। 40 ইয়ার্স, হ্যাঁ, মানে এগ্রিকালচারও আমরা যতদিন করে এসেছি, চাষবাসও যতদিন করে এসেছি, মোটামুটি সবাই আমরা হচ্ছে কায়িক পরিশ্রম করেছি। সকাল উঠে বেরিয়ে যেত, সন্ধ্যাবেলা। 40 বছর ঠিক নয়, এটা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন থেকে হলো, বিশেষ করে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখি 1600-1700 সালে ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। তারপর থেকে আমাদের হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইলের কনসেপ্টটা আসে, অফিস জবের কনসেপ্টটা আসে। কিছু লোক শারীরিক পরিশ্রম করছে, কিছু লোক হচ্ছে চেয়ারে বসে
চেয়ার টেবিল অফিস জব ডেস্ক জব করছে সেই থেকে, এবং এখন আস্তে আস্তে দেখা গেছে যে ম্যাক্সিমাম পপুলেশনটাই কিন্তু এই ডেস্ক জব করছে। এই এআই বলুন, সফটওয়্যার বলুন, এগুলো সব কিছু কমিয়ে দিয়েছে দিনের পর দিন। ম্যানুয়াল লেবারের বা হচ্ছে যারা চাষবাস করে সেটা হচ্ছে কমিয়ে দিয়েছে। তো তাহলে যে জিনিসটা বুঝতে পারছি স্যার, আমাদের যে আইডিয়ালটা আমাদের যেটা হ্যাঁ, সেটা ভুল exercise। করে নিয়েছি। কারণ এখন বেশিরভাগ সবাই কি চাইছে স্যার, মানে আরাম। গভর্নমেন্ট জব চাইছে, বিশেষ কি মানে ইয়াং জেনারেশন প্যারেন্টসরাও চাইছে সারা জীবন আরাম করে খাবে। কিন্তু Trend হয়েছে এই পৃথিবীর সাথে যে কন্ডিশন, হ্যাঁ, হ্যাঁ। পরিশ্রম করাটাই আমাদের মেইন আমাদের ফোকাসটা উচিত, exactly, ওটা ড্রিম পরিশ্রমটাই হচ্ছে আমাদের বডির অ্যাকচুয়াল মেকানিজম। হ্যাঁ, এই নেচারেই হচ্ছে আমরা চলবো, সেই কারণেই এত বেশি রোগ হচ্ছে আমাদের মধ্যে। ম্যাক্সিমাম আমাদের রোগ কিন্তু পুরোটাই লাইফস্টাইল। আজ থেকে যদি আমরা 500-600 বছর আগে যাই, সেখানে কিন্তু মানুষের ক্যান্সার কি ছিল না, মানুষ হচ্ছে জানতো না। ক্যান্সার এসছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকেই, তখনই মানুষ এক্সপোজার পেয়েছে বিভিন্ন মেটালসের, বিভিন্ন রেডিয়েশনের। এই ধরনের জিনিসপত্রগুলো, রেডিয়েশন, মেটালস বা আরও বিভিন্ন পদার্থ বা আপনার নিকোটিন, তামাক, এগুলো ধীরে ধীরে পরে এসছে। সেগুলোই কিন্তু হচ্ছে আমাদের বডিতে ড্যামেজটা করেছে, এবং সেই থেকে ক্যান্সার এসছে, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ এসছে। তাই কিন্তু এখন আমাদের যদি জীবনযাপনের সাথে প্রফেশনকে মিলিয়ে চলতে চাই, তাহলে আপনার এখনকার সমাজ যারা হচ্ছে আপনার চিন্তাশীল মানুষ, ক্রিটিক্যাল থিঙ্কার, তাদেরই কিন্তু রিওয়ার্ড করে, এবং তারা কিন্তু প্রত্যেকে হচ্ছে আরামপ্রিয়। আরামপ্রিয় অর্থাৎ আপনি একজন ম্যানুয়াল লেবারের কাজ করবেন আর ভাববেন যে আমি আইনস্টাইনের মতো ভাববো, পসিবল নাই। সেটা তো সম্ভব নয়। সে তো সেই ভাবার সুযোগটাই পাচ্ছে না। তাই আমরা যারা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কার নয়, যারা হাত দিয়ে কাজ করছে, ম্যানুয়াল লেবারের কাজ করছে, আমরা তাদের কদরটা কমিয়ে দিয়েছি। তাদের আমরা হচ্ছে ভ্যালু করি না। আর আমরা ভ্যালু করছি কাকে? সোসাইটি বা সমাজ রিওয়ার্ড করছে কাকে? ওই সমস্ত রেড কালার যারা জবে রয়েছে, রেড কলার জব বা ক্রিটিক্যাল থিঙ্কার যারা এসি রুমে বসে ভাবনা চিন্তা করছে, তাদেরই হচ্ছে আমরা রিওয়ার্ড করছি। তো স্যার মেইন যেটা আমরা একটা জিনিস বুঝতে পারলাম, তাহলে আমাদের মেইন ড্রিম একটা হওয়া উচিত হার্ড ওয়ার্ক করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তার মানে আজকে যে সমস্ত বাচ্চারা ভিডিও দেখছে, যে সমস্ত ইয়াং জেনারেশন ভিডিও দেখছে, তাদের কিন্তু মনটা ভেঙে গেছে। হার্ড ব্রেক। ওদের যে ড্রিম ছিল না আরাম করে চেয়ারে বসে খাওয়ার, লাইফ সেটেল, কিন্তু আরাম করে আপনি চেয়ারে বসে খেতে পারেন ডেফিনেটলি, এটাতে হচ্ছে যে কোনো দ্বিমত নেই, কিন্তু তার 10 মিনিটের জন্য খান। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাকে থাকতেই হবে। হ্যাঁ। এবং যদি আমরা মিনিমাম যেটা দেখি, যেখানে আমরা হার্ট ডিজিজ পেশেন্ট বা যাদের হচ্ছে স্ট্রোক যেন না হয়, প্রিভেনশনের পেশেন্টদের জন্য উইকলি হচ্ছে 150 মিনিট আমার হচ্ছে একটা স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা উচিত। অর্থাৎ যদি আমি দেখি সপ্তাহে 5 দিন আমাকে হচ্ছে মোটামুটি 30 মিনিট, সপ্তাহে 5 দিন 30 মিনিট করে আমাকে আইদার ট্রেডমিলে দৌড়ানো হোক বা হচ্ছে যে জিম হোক, যেখানে হচ্ছে আমার হার্ট রেট মোটামুটি 150 বা 130 থেকে 160-এর মধ্যে পৌঁছবে, এই ধরনের আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, সেটা করা উচিত। স্যার এখন ধীরে ধীরে ডিজিটাল, মানে যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, প্রত্যেকটা বাচ্চার হাতে মোবাইল, সব কিছু। আর সেই জায়গায় আমরা একটু আগে যেটা বললেন প্যাকেটের ফুড, যার ফলে ডায়াবেটিস এটা হচ্ছে, প্যারেন্টসও খাচ্ছে, ও খাচ্ছে। প্লাস আজকাল যে ছোটো ছোটো জুস যাতে বড় বড় সেলিব্রিটিরা ইউজ করছে, তার ফলে তাদের মাইন্ডসেটে এরকম হয়ে গেছে, ক্যাম্পা ও বিভিন্ন ব্র্যান্ড এরকম রয়েছে, এগুলো ওরা অ্যাড দিচ্ছে মানে কি এগুলো বড় লোকদের খাবার, আমি যদি না খেলাম তাহলে আমি ওই একটা মনে হচ্ছে একটা ভাইব ম্যাচ করতে পারছি না, আমি স্ট্যাটাস আলাদা দেখতে মানে নিজেকে একটা কোল দেখা দিয়েছে ওদের মতো। তো এই সমস্ত জিনিসগুলো পড়ে যাচ্ছে, এরপর মানে এর ফলে কি কি ডিজিজ হওয়ার চান্স আছে স্যার? এই প্রসেস ফুড বা হচ্ছে প্যাকেজড ফুড, এগুলো যেগুলোর কথা বললেন, বা যে কোনো প্রসেসড বা প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুট জুস যেগুলো, তো এগুলো হচ্ছে রিসেন্ট টাইমে যদি আমরা দেখি, বিশেষ করে বাচ্চাদের মধ্যে খাওয়ার প্রবণতা খুব বেশি। চিপস, কুরকুরে, এই জাতীয় বাচ্চাদের মধ্যে প্রবণতা খুব বেশি, এবং এগুলো হয়তো আজ থেকে বেশ কয়েক বছর আগে এসছে, কিন্তু এত বেশি প্রবণতা ছিল না, এখন তার থেকে বেশি প্রবণতা অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে ফার্স্ট অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি। জিনিসগুলো অ্যাভেলেবেলও হচ্ছে
এবং মানুষ সেগুলোকে অ্যাক্সেসও করতে পারছে। একটা গরিব চাষি মানুষও হচ্ছে 5 টাকা দিয়ে চিপস কুরকুরে বা কেক বা বাইরের একটা প্রসেসড ফ্রুটি মাজা হচ্ছে খেতে দিচ্ছে। তো আমাদের পেট বা স্টমাক, অন্ত্র যাই বলি না কেন, এই ধরনের খাবার খাওয়ার জন্য খুব একটা বেশি তৈরি নয়। আমাদের মানে মানুষ যতদিন থেকে পৃথিবীতে আছে, পৃথিবীর ন্যাচারাল খাবার খেয়ে র খেয়ে এসছে বা হচ্ছে আপনার আগুনে ঝলসানো খাবার খেয়ে এসছে এতদিন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ধরনের খাবার খেতে যেহেতু আমাদের পেট অভ্যস্ত নই এবং এত বেশি কেমিক্যালস বা প্রিজারভেটিভ মেশানো আছে, যার ফলে হচ্ছে যে পেটের অন্ত্রের আমাদের একটা ভালো জিনিস থাকে, সেটা হচ্ছে অন্ত্রের ব্যাকটেরিয়া থাকে। সেটা ভালো ব্যাকটেরিয়াও থাকে, খারাপ ব্যাকটেরিয়াও থাকে। তো এই অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া কমে যাচ্ছে। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া কমলে বাড়ছে হচ্ছে খারাপ ব্যাকটেরিয়াগুলো। এবং এখন একটা বড় এক্সটেন্সিভ আপনার মেডিকেল সায়েন্সের রিসার্চ হচ্ছে এই অন্ত্রের ব্যাকটেরিয়া থেকেই আমাদের বডিতে কীভাবে আরও বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ হচ্ছে বা আমাদের মাথার উপর কি, ব্রেনের উপর কি ইম্প্যাক্ট পড়ছে। তো সেক্ষেত্রে যদি দেখি এই অন্ত্রের ব্যাকটেরিয়ায় আমার রোল প্লে করে আমার মুড কেমন থাকবে, আমার ইন্টেলেকচুয়াল লেভেল কেমন হবে। এই অন্ত্রের ব্যাকটেরিয়ায় ডিসাইড করছে আমার ডায়াবেটিস হবে কি হবে না, ডিসাইড করছে আমার কোলেস্টেরলের কোনো সমস্যা হবে কি হবে না, আমার বডির হচ্ছে ব্লাড প্রেশার বাড়াতে এই অন্ত্রের ব্যাকটেরিয়া কি রোল প্লে করবে সেটা ডিসাইড করছে। তো শুরু থেকেই আমরা হচ্ছে এই অন্ত্রের ব্যাকটেরিয়ার ব্যালেন্সটাকে হচ্ছে নষ্ট করে দিচ্ছি, যার ফলে শুধুমাত্র যে পেটের রোগ হবে, এখন হয়তো পেটে ব্যথা হচ্ছে বা যেটা বলছে পেটে ডিসকমফর্ট হচ্ছে, গ্যাস হচ্ছে, এরকম সিমটমস নিয়ে আসছে, ব্লোটিং ডিসকমফর্ট নিয়ে। কিন্তু আরও কিছু বছর পর যদি এটা নিয়ে স্টাডি করা যায়, তাহলে দেখা যাবে যে সব ধরনের রোগের প্রবণতা বেড়ে যাচ্ছে এবং ব্রেনের ডেভেলপমেন্টেও হয়তো সমস্যা হবে গিয়ে। যেহেতু অন্ত্রের ব্যাকটেরিয়া ঠিক করে আমাদের ব্রেনে যে কেমিক্যালসগুলো আছে, বিভিন্ন সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এই ধরনের কেমিক্যালসগুলো কী রেশিওতে থাকবে, ডিপ্রেশনের প্রবণতা বেড়ে যাচ্ছে এই ধরনের খাবার খাওয়ার কারণে। তো অনেক রোগই হচ্ছে আপনার বেড়ে যাবে এই ধরনের খাবার খেলে। স্যার, এই যেটা বলেন অন্ত্রের প্রবলেম বা পেটের সমস্যা, কিন্তু আয়ুর্বেদার কিন্তু ওদের যে মেন ট্যাগলাইন, সমস্ত অসুখের মানে মেন উৎস সেটা হচ্ছে পেট। যার পেট ঠিক আছে তার সব ঠিক আছে। আর স্যার, আপনার কাছে এরকম কোনো মজাদার পেশেন্ট এসছে গুগল সার্চ করে এসে ভুলভাল কথা বলা? গুগল সার্চের অনেক পেশেন্টই থাকে। সে অনেক পেশেন্ট হচ্ছে যে মানে বলে যে হ্যাঁ আমার হয়তো ক্যান্সার হয়ে গেছে, এরকমও বলে যে লিম্ফ নোড হয়তো কোথাও একটা পাওয়া গেছে, এবার হয়তো সার্চ করেছে যে লিম্ফ নোড অর্থাৎ গ্রন্থি যেগুলো বডি ফুলে আছে কোথাও, তো যে কোনো ইনফেকশন অর্থাৎ ইনফেকশনের কারণে লিম্ফ নোড হতে পারে। এবার গুগল সার্চ যখন করবে সেখানে বেশ কিছু জিনিস দেখাবে, ডায়াগনোসিস দেখাবে, তার মধ্যে একটা থাকবে ক্যান্সার। আমরা যখন নিজেদের কোনো রোগ নিয়ে ভাবি তখন আমরা ভাবি যে সব থেকে খারাপ কিছুটাই আমার সঙ্গে হয়েছে, তখন সে চিন্তিত হয় যে হ্যাঁ ক্যান্সার হয়েছে। তবে স্যার গুগলে একটা খাস বাত আছে, যেমন আলাদা একটা জিনিস, সমস্ত ডিজিজ কিন্তু ক্যান্সারে গিয়ে শেষ হয়। এটা একদম ঠিক বলেছেন। এত কিছু মেয়েতে এগুলো দূর করার জন্য ফুল বডি চেক আপটা, মানে ফুল বডি যে রিপোর্ট মেন, হ্যাঁ সেটা কতটুকু জরুরি? বছরে কতবার অ্যাটলিস্ট করা দরকার? বডি চেক আপ বা হচ্ছে যে আপনার হেলথ চেক আপ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলি, সেটাতে হচ্ছে যে একজন অ্যাডাল্ট পারসন 18+ বা টিনেজার্স থেকেও ধরতে পারি আমরা 13 থেকে, তাদের হচ্ছে যে বেসিক কিছু ইনভেস্টিগেশনস করিয়ে নেওয়া উচিত প্রত্যেক বছর, ইয়ারলি। বিশেষ করে অ্যাডাল্টদের অবশ্যই করিয়ে নেওয়া উচিত, যেগুলো হচ্ছে হেল্পফুল। সেগুলো একটা হচ্ছে আপনার কিডনির ব্লাড টেস্ট, নেক্সট কিডনি ফাংশন টেস্ট যেটাকে বলে, নেক্সট হচ্ছে একটা আপনার লিভার ফাংশন টেস্ট একটা জেনে নেওয়া উচিত, এটা বডির কমপ্লিট হিমোগ্রাম, সিবিসি যেটাকে বলে, শরীরে বিভিন্ন রক্তের উপাদান যেগুলো আছে তাদের মাত্রাগুলো কোনটা কেমন আছে। তার সাথে হচ্ছে যে একটু বয়স 40+ হলে আপনার একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করে নেওয়া উচিত, এবং তার সাথে ইউরিনের একটা এক্সামিনেশন করে নেওয়া উচিত, ইউরিন রুটিন একটা এক্সামিনেশন।
আর মহিলাদের ক্ষেত্রে 40 এজ হয়ে গেলে আপনার আরও দুটো অর্গান ইনক্লুড করা উচিত। একটা হচ্ছে ব্রেস্টের ইউএসজি টু রুল আউট আপনার কোনো ব্রেস্ট ক্যান্সার বা টিউমার, এবং একটা হচ্ছে সার্ভাইকাল স্মিয়ার করে নেওয়া উচিত সার্ভাইকাল ক্যান্সারের জন্য। তো মোটামুটি এগুলো, এবং তার সঙ্গে কিছু ভিটামিন লেভেল, ভিটামিন B12 এবং ভিটামিন, যেহেতু ইন্ডিয়া হচ্ছে আপনার ম্যাক্সিমাম অনেক পপুলেশন হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েটে থাকে, এবং ভিটামিন B12 বলে এক ধরনের ভিটামিন থাকে আমাদের বডিতে, সেটা শুধুমাত্র হচ্ছে অ্যানিমাল মিট থেকেই আসে। তো অনেক ভেজিটেরিয়ান ডায়েটে যারা থাকেন ভিটামিন B12 অভাব ঘটতে পারে, এবং সেক্ষেত্রে শরীরের রক্তের মাত্রা কমতে পারে। তো ভিটামিন ডি এবং ভিটামিন D3 এবং ভিটামিন B12 এই দুটো ইনক্লুড করা উচিত। স্যার আপনি এক্ষুনি বললেন ভিটামিন D3, একটা জিনিস দেখা গিয়েছে আমাদের সাধারণ মানুষের কথা যদি সাইডে রেখে দিই, যে সমস্ত অ্যাথলেটিক্স রয়েছে ওরা তো সারাদিন রোদে খেলে, ফুটবল ক্রিকেটার, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান মানে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের বডিতেও চেক আপ করে দেখা গেছে ভিটামিন D3টা কম। এটা কেন স্যার? আমরা তো সানলাইট থেকে ভিটামিন ডি তো পাচ্ছি। এবার আমাদের সানলাইটের একটা নির্দিষ্ট ওয়েভলেংথেই হচ্ছে যে এই ভিটামিন ডি যেটা তৈরি হয় স্কিনের মাধ্যমে, তারপর লিভার, তারপর কিডনি, 3টে স্টেপে তৈরি হয়। স্কিন, লিভার, কিডনি 3টে স্টেপের মাধ্যমে ভিটামিন ডি ভিটামিন D3তে কনভার্ট হয়। তো এই ওয়েভলেংথটা কোন সময় আইডিয়াল সেটা হচ্ছে একটা দেখতে হবে। যেমন যদি আমরা দেখি যে সকাল মোটামুটি 11টা-12টা থেকে দুপুর 2-3টে অবধি, এই সময়টাই হচ্ছে ওই ওয়েভলেংথটা ম্যাক্সিমাম আসে, এবং সেই ওয়েভলেংথে আমাদের ভিটামিন ডির সিনথেসিসটা বডিতে সব থেকে ভালো হয়। তো হয়তো হতে পারে এক্সপোজারটা প্রপার হয় না ওই টাইমে, বা আপনার বিভিন্ন আরও ওয়েদারের হিন্ড্রেন্সের কারণে হয়তো প্রপার ওয়েভলেংথ আমরা রিসিভ করতে পারছি না বডি, ডিউ টু এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বা পলিউশন বলুন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ থাকার কারণে, সেগুলো হতে পারে। কিন্তু স্যার আমাদের একটা জিনিস বেশিরভাগ যেটা বাড়িতেও বলে, সূর্যের আলো সকাল সকাল খুব ভালো, কিন্তু রোদ উঠে গেলে আর কোনো কাজে আসে না, শুধু চামড়াটাই কালো হয়। খুব ভালো, এটা একটা প্রশ্ন। সূর্যের আলো সকালটাই আমাদের সব থেকে ভালো, বেস্ট। এটা হচ্ছে মানে সেই জন্যই সূর্য নমস্কার কনসেপ্টটাও এসেছিল, সূর্য নমস্কার বা সূর্য নমস্কার। তো কারণটা হচ্ছে যে আমাদের যখন সকালে ঘুম ভাঙে, তো সকালে ঘুম ভাঙার পরে আমাদের ব্রেন একদম কিন্তু অ্যাক্টিভ থাকে না, খানিকটা বেশ ড্রাউজি, একটা ফাজি স্টেটে থাকে, যেখানে হচ্ছে ফুললি অ্যাক্টিভ নয় ব্রেন। যে কোনো কাজ হঠাৎ করে আমরা করতে যেতে পারি না, এটা বোর হয়ে বসে থাকি। তো সেই রকম স্টেটে তারপর আমরা কি খাই আমাদেরকে ব্রেনকে অ্যাক্টিভ করার জন্য? চা খাই, নাহলে কফি খাই, ক্যাফেন বা টি এগুলো খাই। তো সেই ক্যাফেইন টি খেলেই ব্রেনটা আবার কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। তো ন্যাচারালি যে এই ব্রেনটাকে অ্যাক্টিভ করবে দ্যাট ইজ সানলাইট। এখানে হচ্ছে সেই কারণে ছোটোবেলা থেকে আমরা শুনি যে সূর্য যখন উঠছে সেই মুহূর্তে সূর্যের আলোটা নেওয়া উচিত। সেটা হচ্ছে ন্যাচারাল কফি, সেটা হচ্ছে ন্যাচারাল টি। এবং আরেকটা জিনিস, যে যখন সূর্যের তাপ সব থেকে বেশি সেই সময় গেলে আমাদের হচ্ছে বডিতে শুধু স্কিনটা কালো হয়। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে কালো কেন হয় সেটা নয়, বা কেন মানুষ অ্যাভয়েড করেছে ওই সময় সান এক্সপোজারের। আমরা যেরকম জায়গায় পৃথিবীতে বসবাস করি সেখানে ওই সময়ে তাপ সহ্য করা যায় না, হিট স্ট্রোকে মারা যাবে মানুষ, সত্যি কথা বলতে। গ্রীষ্মের যে দাবদাহ বা টেম্পারেচার হয়, তো আমাদের কথা বাদ গেল। এবার আসুক ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যাদের হচ্ছে এই সময়ে সূর্যের আলো নেওয়া যাবে কম টেম্পারেচারে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বেশিরভাগ মানুষ কি হোয়াইট স্কিন, সাদা চামড়া, আর আমাদের স্কিনে কি বেশি আছে? কালো। তো আমাদের স্কিন যে কালো হওয়ার পেছনে কার রোল আছে? মেলানিন। তো এই মেলানিন হচ্ছে সানের কিছু সার্টেন ইউভি রেজ, সেগুলোকে হচ্ছে প্রোটেক্ট করে। সেগুলো প্রোটেক্টেড যদি না হয় তাহলে কি হবে? ক্যান্সার, স্কিন ক্যান্সার। তো হোয়াইট স্কিন যারা পার্সন, তাদের কিন্তু হোয়াইট স্কিন পপুলেশনে স্কিন ক্যান্সারের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি দেন ব্ল্যাক স্কিন পিপল। ব্ল্যাকদের হচ্ছে সেরকম স্কিন ক্যান্সার খুব একটা দেখা যায় না। হ্যাঁ, বলা যেতে পারে কাইন্ড অফ, যেহেতু আমাদের বডিতে মেলানিন তৈরি হয়েছে ডিউ টু মোর সান এক্সপোজার বলুন, মেলানিন বেশি করে সিনথেসিস হয়েছে। স্যার এখন ধীরে ধীরে হার্ট অ্যাটাকের চান্স প্লাস হার্টের প্রবলেম ধীরে ধীরে প্রচণ্ড হারে বাড়তে শুরু করেছে। হার্ট ডিজিজ বাড়ার কারণ প্রথমত সিডেন্টারি লাইফস্টাইল সেম।
যে হার্ট ডিজিজ মেন কনসেপ্টটা কি, যে হার্ট কি করে, পুরো বডিতে ব্লাড সাপ্লাই করে, ঠিক? তো হার্টেরও তো একটা ব্লাড সাপ্লাই আছে, হার্টও নিজেকে ব্লাড সাপ্লাই করে, ঠিক আছে? এই যে হার্ট থেকে সে পুরো শিরা উপশিরা বডিতে যাচ্ছে, ধমনী যেটাকে বলি আমরা, ধমনীর মাধ্যমে যাচ্ছে, শিরার মাধ্যমে ফিরে আসছে হার্টে। তো এই যে ধমনীগুলো বেরোচ্ছে, তো হার্টেরও কিন্তু একটা ধমনী আছে যে হচ্ছে হার্টকে ব্লাড সাপ্লাই করে। তো হার্ট অ্যাটাকটা কী সেটা জানতে হবে প্রথমে। তো হার্টের যে ব্লাড সাপ্লাই করা যে চ্যানেলসগুলো আছে, যে ধমনীগুলো আছে, সেগুলোতে যখন আমার ওই লিপিড কোলেস্টেরল এগুলো জমতে থাকে, জমতে ধীরে ধীরে পুরোটা হচ্ছে একদম অবস্ট্রাক্ট হয়ে যায়। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 70%-এর নিচে ব্লক না হওয়া অবধি আমাদের কোনো শারীরিক সিমটমস থাকে না। হার্টের যে ধমনীগুলো তার 70% ব্লক না হওয়ার আগে অবধি কোনো আমাদের সিমটমস থাকে না কার্ডিয়াক। এ তো সাংঘাতিক। হ্যাঁ, তো সেই কারণেই হচ্ছে যে ক্যাটাস্ট্রফি যে হবে যখন, সেই জন্য বলে আসে না কখন আপনার 70 থেকে 100 হয়ে যাবে দ্রুত। 70 ছিল, আপনার হয়তো 80-তে হালকা হালকা ব্যথা শুরু হলো, আপনি ইগনোর করলেন, সে 80 থেকে 90, 90 থেকে 100 পুরো ব্লক হয়ে গেল। কি হলো? হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল। এবার হার্টের যখন ব্লাড সাপ্লাই বন্ধ হচ্ছে, যেই জায়গাটায় ব্লাড সাপ্লাই বন্ধ হচ্ছে হার্টের, সেটা তো আর কন্ট্রাক্ট করতে পারছে না, হার্ট তো পুরো বডিতে আর ব্লাডটা সাপ্লাই করতে পারছে না। এটাই হচ্ছে হার্ট অ্যাটাক। তো এটা কখন বেশি হবে? এক, ফুড হ্যাবিট, যদি অয়েল কনজামশন, ফ্যাট ফুড কনজামশন বেশি হয়, যেগুলো হচ্ছে আমাদের কোলেস্টেরল বাড়াচ্ছে বডিতে। সেকেন্ড, স্মোকিং বেশি, অর্থাৎ বডিতে আপনার অক্সিডেটিভ ম্যাটেরিয়াল যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো আবার ওখানে সাহায্য করছে আরও কোলেস্টেরল জমতে। তৃতীয়ত হচ্ছে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ নন, যার ফলে হার্টের পাম্পিং আপনার কখনোই 120-150 রেটে যায় না। যখন বেশি পাম্পিং হবে হার্টের ব্লাড সাপ্লাই তো বাড়বে না, তো হার্টের ব্লাড সাপ্লাই তো বেশি বাড়ছে না, নর্মালেই থাকছে সবসময়, আরও বেশি লিপিড জমবে। এগুলো একটা কারণ। এবং আরেকটা যেটা বললেন যে অ্যালকালাইন থাকে, অর্থাৎ ওই আমাদের খাড়ের দিকে বেশি থাকে, এটা হচ্ছে হয়তো অ্যালকালাইন কনসেপ্ট থেকে বা অ্যালকালাইন ওয়াটার যেটা এসছে সেটার কনসেপ্ট থেকে আমরা জানি, যেটা হয়তো আপনার পেটের জন্য হয়তো খানিকটা ভালো হলেও হতে পারে, কিন্তু আমাদের বডি কাজ করে একটা নর্মাল পিএইচে, না অ্যালকালাইনে না অ্যাসিডে। নর্মাল পিএইচ হচ্ছে আপনার 7.35 টু 7.45, অর্থাৎ 7.4। এই 7.35-এর নিচে হয়ে গেলে অ্যাসিড, 7.45-এর উপরে হয়ে গেলে সেটা অ্যালকালাইন। তো আমাদের বডি যেটা ব্লাড কাজ করে অপটিমাম লেভেলে, দ্যাট ইজ 7.4 বা 7.35 টু 45-এর মিডলেই কাজ করে। এই নর্মাল পিএইচ রেঞ্জেই কাজ করে, অ্যালকালাইনেও কাজ করে না, অ্যাসিডিটিতেও কাজ করে না। তাই হার্ট ডিজিজের এই অ্যালকালাইন অ্যাসিডিটির সঙ্গে সেরকম কোরিলেশন আছে বলে আমার জানা নেই। কিছু অ্যাথলেটিক্স রয়েছে যারা অলিম্পিয়াডসে টপ র্যাঙ্ক গোল্ড নিয়ে এসছে, তারাও এই জিনিসটা বেশ প্রমোট করছে। হ্যাঁ, এই জিনিসটা ধীরে ধীরে সেই দিক থেকে বাড়ছে। ভেজিটেবল সোর্স অফ প্রোটিন। তা স্যার, এই ভেজিটেবল তো সব বাড়ছে, কিন্তু ভেজিটেবল অয়েলটা এটা কতটা আমাদের হেলথের জন্য ভালো? কারণ স্যার ভেজিটেবল অয়েল বলতে স্যার শুধুমাত্র সেটা যদি মাস্টার্ড অয়েল থাকে ঠিক আছে, কিন্তু ভেজিটেবল অয়েল বলতে বাজারে যেটা বিক্রি হচ্ছে রিফাইন্ড অয়েল। স্যার রিফাইন্ড অয়েল আর মাস্টার্ড অয়েল কোনটা বেটার? একদম পিষে আনা হচ্ছে, যেটা হচ্ছে আমরা ঘর বাংলায় খাই, সেটা ডেফিনেটলি বেটার দেন রিফাইন্ড অয়েল। কারণ রিফাইন্ড অয়েলে আপনাকে অনেকদিন টিকিয়ে রাখতে হবে, এবং টিকিয়ে রাখতে গেলে আপনাকে বিভিন্ন কেমিক্যাল বা হচ্ছে যে যেটাকে বলে অ্যাডাল্টারেন্টস বা প্রিজারভেটিভ, এই জিনিসগুলো মিক্স করতে হবে। যেখানেই মিক্সিং চলে আসছে, সেই ধরনের কেমিক্যালসগুলো বডিতে অনেক হার্মফুল বা ড্যামেজ করতে পারে। তো সেক্ষেত্রেই আমাদের ডেফিনেটলি মাস্টার্ড অয়েল বলুন, যেগুলো মাস্টার্ড অয়েল, প্রেফারেবল দ্যান রিফাইন্ড অয়েল। স্যার তাহলে আজকে যে আমরা কনভারসেশন করলাম, সেখান থেকে মেন যেটা আমাদের উঠে আসছে, রেগুলার ওয়ার্কআউট, ডায়েটে ফোকাস করা, লেবু জল খাও, ওজন কমাও। তো এই যে তাদের এই হ্যাশট্যাগ, এটাকে আপনি কতটুকু সমর্থন করেন? এটা কি সত্যি সঠিক?
লেবু জল খেলে কি তাদের যথেষ্ট ওজন এবার কমার জন্য? ব্যাপারটা হচ্ছে আমি লেবু জল খাচ্ছি ওয়েট কমানোর জন্য, তারপর ব্রেকফাস্টে গিয়ে আমি 4 পিস ব্রেড খাচ্ছি, তার সঙ্গে বাটার লাগিয়ে খাচ্ছি। দুপুরবেলা হলে আমি একরাশ ভাত খাচ্ছি, তার সঙ্গে এত এত তেল দিয়ে শাকসবজি খাচ্ছি, এবং রাত্রে গিয়ে ডিনারে আমি 4 পিস রুটি, তার সঙ্গে হচ্ছে যে আমি আপনার তরকা খাচ্ছি, চিকেন খাচ্ছি, যাই হোক খাচ্ছি। তো এরকম যদি আমার ফুড হ্যাবিট বা ডায়েট হয়, তার সাথে আমি যদি লেবু জল খাই, আমার কি ওয়েট কোনো দিনও কমবে? তো ওয়েট কমানোর মিথটা হচ্ছে, অনেক ধরনের মিথ আছে। তো ওয়েট জিনিসটা কি, আমাদের বডিতে ওয়েট কীভাবে মেনটেন হয় সেটা আমাদের জানলেই আমরা বুঝে যাবো যে ওয়েট কমানো জিনিসটা এতটাও ডিফিকাল্ট নয়। সেটা হচ্ছে আমরা যেটা খাচ্ছি এবং তার মধ্যে কতটাই হচ্ছে আমরা অপচয় করছি, এই রেশিওটা দেখতে হবে। আমাদের বডির বিএমআই যেটাকে বলে, মানে সারাদিনে বডিটাকে চলতে আমাদের বডির যে ক্যালোরির প্রয়োজন, সেটা মোটামুটি একটা অ্যাডাল্ট 60 কেজি একটা হিউম্যান বিইংসের আপনার 1500 মতো, 1500, মেয়েদের 1500, ছেলেদের একটু বেশি 1600 1700 কিলো ক্যালোরি। এটা হচ্ছে আমাদের মিনিমাম চাহিদা। এবার তার সাথে আমি কিছু ওয়ার্কআউট করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি, সেখানে আরও আমার দিনে হয়তো সারাদিনে 300 400 500 মতো ক্যালোরি অপচয় হচ্ছে। এবার আমি সারাদিনে খাচ্ছি হচ্ছে 1500 কিলো ক্যালোরি, আমি সারাদিনে খাচ্ছি 1500 কিলো ক্যালোরি, অপচয় করছি আমার বিএমআই প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি মিলিয়ে 2000 কিলো ক্যালোরি। তাহলে আমি 500 কিলো ক্যালোরি ডেফিসিটে থাকলাম, সেখানে গিয়ে আমার ওয়েট গেন হবে। আর এবার আমি খাচ্ছি 3000 কিলো ক্যালোরি সারাদিনে, এবং আমি সারাদিনে অপচয় করছি 1500 কিলো ক্যালোরি, আমার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এই যে 1500 কিলো ক্যালোরি যেটা এক্সট্রা বেঁচে থাকলো, সেটা কোথায় যাবে? সেটা তো ওয়েট গেইন করবে ডেফিনেটলি। কারেক্ট। তো এটাই হচ্ছে আপনার ওয়েট গেইন বা ওয়েট লসের মানে মূল মন্ত্র হওয়া উচিত, যে যতটা খাচ্ছি, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ক্যালোরি কাউন্ট করাটা ইজি ব্যাপার নয়, তবু মানে ওয়েট গেইনের প্রথম মূল মন্ত্র হচ্ছে ক্যালোরি কনজাম্পশন কমানো, খাবার দাবারের পরিমাণটা কমানো। সবাই বলতে ডিসপেন্সারিতে দাঁড়ালেই বসে যায়, কারো ঠান্ডা লেগেছে, সে গিয়ে ক্লাবাম 625 এরকম মক্স ক্লাব এরকম আছে, যে নিয়ে নিল। এটা স্যার তাদের লং টার্ম লাইফে কী কী ক্ষতি হতে পারে না, এটা স্যার ঠিক আছে। অনেকেই দেখেছি 2টো খেয়েছে, 3টে খেয়েছে, ওর যদিও ডোজ রয়েছে 4 দিন 5 দিন 7 দিন কিছু একটা ডোজ আছে, কিন্তু তারা 2 দিন খেয়ে সুস্থ হয়ে যায়, কিংবা যেটা খেয়ে নিচ্ছে। এটা স্যার কতটা লং টার্ম এফেক্ট ফেলতে পারে? মানে এটা হচ্ছে যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যে জ্বর সর্দি কাশি হয়েছে, ফার্মেসি থেকে হোক বা অনেকে নিজেরাই জেনে যায় ওষুধের ব্যাপারে, যে হ্যাঁ এইটা খেয়ে আমার আগের বার সেরেছিল, এই ওষুধটা খেয়ে নিই। তো বেশিরভাগ আমাদের কিন্তু সেই সচেতনতাটা নেই যে একটা রোগের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে। তো প্রথমত আমি অ্যান্টিবায়োটিকটা ভুল চুজ করছি, এটা একটা গেল। দ্বিতীয়ত গেল কোর্সে, একটা অ্যান্টিবায়োটিকের একটা সঠিক কোর্স থাকে। কোর্সটার কারণ কি? কারণ হচ্ছে আমার বডিতে যে জীবাণুটা প্রেজেন্ট আছে, সেই জীবাণুটাকে পুরোপুরি 100% কিলিংয়ের জন্য আমার বডি থেকে মোটামুটি আমার এত দিনের সময় লাগবে, 5 দিন 7 দিন, সেটা দিনে 1টা, দিনে 2টো 3টে, এই ধরনের ওষুধ প্রয়োজন। তো আমার মোটামুটি বডির ডিফেন্স মেকানিজম ভালো হওয়ার কারণে বা যে কোনো কারণে হোক, আমার 2 দিনে সেরে গেল জিনিসটা। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, 2 থেকে 3 দিনে সেরে যায়। এবং ওষুধ আমরা সেই 1 থেকে 2 দিনের জন্যই খাই বাইরে থেকে ওষুধ কিনে খেলে। তো এই যে 1 থেকে 2 দিনের জন্য খেলাম, বাকি হচ্ছে 3 দিন খেলাম না, এই 3 দিন না খাওয়ার জন্য আমার 100% কিলিং হলো না সেই মাইক্রো অর্গানিজমসগুলোর, জীবাণুগুলোর বডিতে। তারা হচ্ছে ওই ওষুধগুলো যখন ছিল তার প্রেজেন্সে মানে ঢাল তলোয়ার তৈরি করে নিল, যে ওই ওষুধটা নেক্সট টাইম যখন আসবে তখন হচ্ছে আমার বডি সেই মাইক্রো অর্গানিজমস তার সঙ্গে ফাইট করতে পারবে। শুধু যে ওই ইন্ডিভিজুয়াল লেভেলে যার বডিতে ওই মাইক্রো অর্গানিজমটা বেঁচে থাকলো, তার বডিতে থাকলো ক্যাপটিভ, এমনটা নয়। এটা একটা পুরো পপুলেশনের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাকটেরিয়াগুলো। ব্যাকটেরিয়া তো ছড়িয়ে যায় না একজনের থেকে আরেকজনে। তো এই ধরনের মানে যাদের কাছে হচ্ছে যে অ্যান্টিবায়োটিককে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা থাকবে, এরকম জীবাণু বেশি তৈরি হতে শুরু করলো, যেই কারণেই মানে বেশি যদি আমরা এক্সটেন্সিভ কোনো ইনফেকশনগুলো দেখি, ইনফেকশনের মাত্রা যেখানে খুব বেশি, সেখানে এত মানে যেগুলোকে বলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দিতে হয়, যেগুলো অনেকটা বড় ওয়াইড রেঞ্জ অফ মাইক্রো অর্গানিজম কভার করে। কী কারণে?
কারণ এই ব্যাকটেরিয়াগুলো আপনার যে শুরুর যে অ্যান্টিবায়োটিক, যে অ্যামক্সিসিলিন হোক, পেনিসিলিন হোক, এই জাতীয় যে অ্যান্টিবায়োটিক্স, তার এগেনস্টে তারা হচ্ছে ঢাল তলোয়ার তৈরি করে নিয়েছে যে ওই ওষুধ এলে আমরা সেই ওষুধকে মাধ্যমে কাজ করব না। তো ওভারঅল আমরা যদি পপুলেশনে দেখি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবে। এটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি অথচ কাজ করছে না। কেন? কারণ ওই ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমগুলো তৈরি হয়ে আছে, এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কাজ করবে না, তো নিজেরা হচ্ছে ঢাল তলোয়ার নিয়ে তৈরি হয়ে আছে। দে আর প্রোটেক্টেড ফ্রম দিস অ্যান্টিবায়োটিক্স বেসিক্যালি। তো একটা নর্মাল পপুলেশনের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, প্লাস অ্যান্টিবায়োটিক্সের বিভিন্ন সাইড ইফেক্ট আছে। সেই সাইড ইফেক্টগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের জানা, তো কোনো রকমভাবে লেম্যানদের কোনো রকমভাবেই তার উপায় নেই। সেই সাইড ইফেক্টের কারণে হচ্ছে আরও রোগ বাড়ছে। তো সেই কারণে হচ্ছে ওভার দ্য কাউন্টার ওষুধের দোকান থেকে হচ্ছে ওষুধ বা অ্যান্টিবায়োটিক না নেওয়া উচিত, একজন ডাক্তারের পরামর্শ নিয়েই অবশ্য নেওয়া উচিত।